হ্যালো 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 এভরিওয়ান, সবাইকে স্বাগতম। আমি একটু তাহলে সবাইকে মেনশন করে দিই একটু করে। দাঁড়াও। হ্যাঁ, ওকে। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের কর্মমুখী রসায়নের সেকেন্ড লেকচারে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর সবাই প্রথম লেকচারে সবাই করে আসছো। দেখো, প্রথম লেকচার না করা থাকলে তুমি কিন্তু এই দ্বিতীয় লেকচার বুঝবা না। তো এই চ্যাপ্টার শেষ করতে আমাদের কিন্তু টোটাল 4টা ক্লাস লাগবে। তো আমাদের এই উইকের ভিতরেই বা এই উইকের ধরো নেক্সট উইকের শনিবারে আমাদের এই ক্লাসটা শেষ হয়ে যাবে। এর পরের উইকে কিন্তু মানে নেক্সট উইকের শেষের দিকে কিন্তু আমাদের সাইকেল 3 স্টার্ট হয়ে যাবে পরিবেশ রসায়ন দিয়ে। তো যারা যারা এখনো সাইকেল 3তে যুক্ত হও নাই, তাড়াতাড়ি কিন্তু যুক্ত হয়ে যাও। কারণ নাহলে তোমরা যেটা করো, তোমরা ক্লাস জমায় রাখো, পরে হচ্ছে লাইভ ক্লাস করতে যাও, তখন কিন্তু তোমাদের আসলে একটু দেরি হয়ে যায়। সো এইটা আর করবা না। অলরেডি সাইকেল 1 আর 2তে অনেকেই এই কাজটা করছো। সাইকেল 3 থেকে যেন তুমি লাইভ ক্লাসটা রেগুলারলি করতে পারো। এর পাশাপাশি দেখো, লাইভ ক্লাস তো হবে উইকলি 3 দিন, শনি সোম বুধ। বাকি তোমার কাছে কিন্তু 4 দিন আছে। ওই 4 দিনের মধ্যে তুমি যদি সাইকেল 1 আর 2 এর 2টা করে ক্লাস রেকর্ডেড করতে থাকো, তাহলে দেখবা সাইকেল 3 শেষ হতে হতে সাইকেল যে কোনো একটা সাইকেল ফুল শেষ হয়ে যাবে। আর দেখা যাবে সাইকেল আরেকটার অর্ধেক তোমার রিভাইজ দেয় কিন্তু শেষ হয়ে যাবে, বা পড়াশোনা কিন্তু শেষ হয়ে যাবে। ওকে, সো চলো। হ্যাঁ, আগের লেকচার ওয়েবসাইটে অ্যাড করে নাই? আচ্ছা, আরমানকে আমি বলে দিচ্ছি, আরমান ওয়েবসাইটে অ্যাড করে দিবে। কেমন? ওকে, চলো আমরা তাহলে শুরু করি। আমরা লাস্ট ক্লাসে তোমার কি পড়ছিলাম, কতটুকু পর্যন্ত পড়ছিলাম বলো তো? লাস্ট ক্লাসে আমরা কতটুকু পর্যন্ত পড়ছিলাম? লাস্ট ক্লাস আমরা তোমার অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট, ওইটা আমরা কিন্তু শেষ করছিলাম। অর্থাৎ অণুজীবের বিরুদ্ধে যে কৃত্রিম ফুড প্রিজারভেটিভ গুলা কাজ করে সেটা আমরা শেষ করছি। আজকে আমরা ওই বলছিলাম 3 ধরনের ফুড প্রিজারভেটিভ থাকে। একটা হচ্ছে অ্যান্টি মাইক্রোবিয়াল, একটা হচ্ছে কি অ্যান্টি অক্সিডেন্ট, আর একটা ছিল কিলেটিং এজেন্ট। আজকে আমরা বেসিক্যালি অ্যান্টি অক্সিডেন্ট আর কিলেটিং এজেন্ট থেকে পড়বো। এরপর আমরা ওই তিনটার উপরে এমসিকিউ সলভ করব। আর এর পরবর্তীতে গিয়ে কিন্তু আমরা তোমার হচ্ছে কি করবো বলতো, ওই যে ভিনেগার আছে, ভিনেগারটা পড়বো। প্রথমেই তোমাকে বলে রাখি, এই চ্যাপ্টার থেকে কিন্তু তুমি চেষ্টা করবা সিকিউ আনসার না করার। কারণ এই চ্যাপ্টার থেকে সিকিউ আনসার করলে ফুল মার্কস পাওয়ার চান্সটা খুবই কম। এই চ্যাপ্টারটা তুমি এমসিকিউর জন্য ভালো করে পড়ো। আর আমি তোমাকে কিন্তু এমসিকিউর জন্য পড়াচ্ছি, সাথে কিন্তু সিকিউর জন্য পড়াই দিব। বাট রিকমেন্ডেশন থাকবে সিকিউ আনসার না করার। সিকিউ করতে আনসার করবা গুণগত, মৌলের পর্যাবৃত্ত আর রাসায়নিক পরিবর্তন। ওকে, সো চলো আর কথা না বাড়াই শুরু করি, আসো। ওকে, চলো শুরু করি, আসো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। চলো শুরু করি, আসো। এখন আমরা আলোচনা করব অ্যান্টি অক্সিডেন্ট এজেন্ট। প্রথম কথা, অক্সিডেন্ট মানে কি? জারণ, জারণ যে করে। বাট অ্যান্টি অক্সিডেন্ট মানে কি? জারণের অপোজিট বা জারণকে যে রোধ করে। তাহলে অ্যান্টি অক্সিডেন্ট কি করবে বলতো? অ্যান্টি অক্সিডেন্ট যেটা করবে সেটা হচ্ছে তারা জারণকে রোধ করবে। এরা কাকে রোধ করবে? খাদ্যের জারণ হওয়া রোধ করবে। খাদ্যের জারণ হওয়াকে কি করবে বলতো? রোধ করবে। এখন দেখো, এখানে এটা লিখতেছে, দেখো কাদের কাদের জারণ হয়। দেখো, লিপিড বা চর্বি যারা আছে, চর্বি বা লিপিড, এদের জারণে যে অক্সিজেন অণু থাকে, অক্সিজেন অণু থাকে, কেমন? আর লিপিড অণু থেকে সৃষ্ট মুক্তমূলক শোষণ করে কিছু রাসায়নিক পদার্থ চর্বিযুক্ত খাদ্যবস্তুর পচন রোধ করে। বেসিক্যালি জারণ কাদের হয়? তেল চর্বিযুক্ত যে খাদ্যগুলো আছে না, তাদের বেসিক্যালি জারণ হয়। তো ওই জারণটাকে রোধ করার জন্য আমরা কাদেরকে ইউজ করে থাকি? আমরা ইউজ করে থাকি অ্যান্টিঅক্সিডেন্ট এজেন্ট ইউজ করে থাকি। ওকে, তো এইসব রাসায়নিক পদার্থকে কি বলা হয় বলতো? অ্যান্টিঅক্সিডেন্ট এজেন্ট বলে। এখানে প্রথমে যে এই জিনিসটা মনে রাখবা, অ্যান্টিঅক্সিডেন্ট এজেন্ট আসলে কয় প্রকারের হয়, এটা একটু ইম্পর্টেন্ট আছে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে একটু করে চলো, প্রথমে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, এই অ্যান্টিঅক্সিডেন্টের কাজ কি। অ্যান্টি অক্সিডেন্ট এটার কাজ কি? অ্যান্টিঅক্সিডেন্ট যেটা করে সেটা হচ্ছে যে তোমার অক্সিজেন দ্বারা জারণ। অক্সিজেন, দেখো যে কি করবে, দেখো অক্সিজেন দ্বারা জারণ, অক্সিজেন দ্বারা জারণ, এটাকে সে রোধ করবে। তাহলে অ্যান্টিঅক্সিডেন্ট কি করে? অ্যান্টিঅক্সিডেন্ট যেটা করে, অক্সিজেন দ্বারা জারণকে রোধ করবে, জারণের অপোজিটে কাজ করবে। আরেকটা সে কাজ করে, সেটা হচ্ছে এই যে লিপিড দেখতেছো না, লিপিড, লিপিড থেকে লিপিডে মুক্তমূলক পাওয়া যায়, এই মুক্তমূলকগুলো সে শোষণ করে ফেলে। তাহলে কি করে আরেকটা এখানে, যে এবং লিপিডের মুক্তমূলক মুক্তমূলক শোষণ করে, শোষণ করে পচন রোধ করে, পচন রোধ করে। তাহলে কি করে বলতো? অ্যান্টিঅক্সিডেন্ট দুইটা কাজ করে। একটা হচ্ছে অক্সিজেন দ্বারা জারণ, এটাকে জারণকে রোধ করে। আর লিপিডের মুক্তমূলককে শোষণ করে, জারণকে রোধ করবে। তাহলে এখানে আমরা একটা, চলো এখানে লিখি, জারণকে সেখানে রোধ করে, জারণকে সেখানে রোধ করে। কেমন? একটু করে চলো, আমি এটাকে একটু করে এখানে একটা ওয়ার্ড লিখি, জারণকে সে রোধ করবে এখানে, এবং কি করবে, এবং লিপিড মুক্তমূলক এটাকে চলো কপি করি, আমি বুঝাই দিচ্ছি তোমাকে, কেমন? একটু ধৈর্য ধরো, আমি বুঝাই দিচ্ছি।
আমি তোমাকে বুঝাই দিচ্ছি এই জিনিসটা কি কি বলছি এখানে দেখো। ওকে চলো, বললাম অ্যান্টিঅক্সিডেন্ট কি করে, এরা অক্সিজেন দ্বারা জারণটাকে রোধ করবে এবং লিপিডের মুক্তমূলকটাকে শোষণ করে তারা তারা খাদ্যের পচন রোধ করবে। প্রথমে অ্যান্টিঅক্সিডেন্ট থেকে যে জিনিসটা তোমার পড়তে হবে সেটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট প্রকারভেদ। দেখো প্রথমে যেটা পড়তে হবে আমাদের অ্যান্টিঅক্সিডেন্টের প্রকারভেদ, অক্সিডেন্টের প্রকারভেদ। প্রথমে যেটা মনে রাখবা, অ্যান্টিঅক্সিডেন্ট দুই প্রকারের হয়ে থাকে। কি মনে রাখবা, অ্যান্টিঅক্সিডেন্ট দুই প্রকারের হয়ে থাকে। একটা আছে মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট, একটা আছে মুক্তমূলক শোষণকারী, মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিঅক্সিডেন্ট। আর আরেকটা আছে তোমার হচ্ছে আমাদের অক্সিজেন শোষণকারী, অক্সিজেন শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট। তাহলে প্রথমে আগে চলো এটা এই জিনিসটা মনে রাখি আগে, আর আগে প্রথমে এই জিনিসটা একটু মনে রাখি। প্রথমে হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট কয় প্রকার, দুই প্রকার। একটা হচ্ছে মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট, আরেকটা হচ্ছে অক্সিজেন শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট। এই দুটোর নাম কি মনে থাকবে? দেখো তো ইজি জিনিস, এই অ্যান্টিঅক্সিডেন্ট কাজ কি করে, একটা হচ্ছে অক্সিজেন দ্বারা যে জারণ সেটাকে রোধ করবে, আরেকটা সে কাজ করে লিপিডের মুক্তমূলক শোষণটাকে সে মুক্তমূলকটাকে শোষণ করে ফেলে। এখন অ্যান্টিঅক্সিডেন্ট কয় প্রকার, দুই প্রকার, মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট, আরেকটা আছে অক্সিজেন শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট। এখন এখানে একটু উদাহরণগুলো মনে রাখতে হয়। তোমাকে জিজ্ঞেস করবে নিচের কোনটা মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট, বা নিচের কোনটা তোমার হচ্ছে আমাদের এই যে অক্সিজেন শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট, এই টাইপের কোয়েশ্চন তোমাকে জিজ্ঞেস করবে। তো এখানে সিম্পল, দেখো আমি তোমার উদাহরণগুলো লিখে দিই, পরে আমি প্রত্যেকটা সংকেত তোমাকে লিখে দিব। দেখো উদাহরণগুলো একটু আমার মনে রাখে আসো। এই যে আমাদের ফার্স্ট আমরা মনে রাখবো মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট কারা আছে, এরকম আছে তোমার হচ্ছে দেখো বিএইচএ, তারপর আছে তোমার হচ্ছে বিএইচটি, তারপর আছে তোমার কাছে টিবিএইচকিউ, তারপর আছে তোমার কাছে এখানে পিজি, এগুলো আছে। তাহলে মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট কারা আছে, বিএইচএ, বিএইচটি, টিবিএইচকিউ এবং পিজি। ভাই এগুলো কি জিনিস সব বলবো, টেনশন নিও না। আর অক্সিজেন শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট কারা আছে, এটা আছে ভিটামিন সি, এটা আছে ভিটামিন সি, তারপর আছে ভিটামিন ই, তারপর আছে বিটা ক্যারোটিন, তারপর আছে বিটা ক্যারোটিন, তারপর আছে তোমার কাছে এখানে সালফাইড লবণ, তোমার আছে সালফাইড লবণ। কেমন? এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের অক্সিজেন শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট। তাহলে যে বিভিন্ন ধরনের ভিটামিন, এরা হচ্ছে অক্সিজেন শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট, বা তোমার হচ্ছে বিটা ক্যারোটিন, এরাও কিন্তু অক্সিজেন শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট। আর যেগুলো আছে বিএইচএ, বিএইচটি, টিবিএইচকিউ, পিজি, পিজি মানে প্রোপাইল গ্যালেট, এগুলো হচ্ছে মুক্তমূলক শোষণকারী। এই যে মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলো আছে, এগুলাকে কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্টও বলা হয়, এগুলাকে কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্টও বলতে পারি। আর এগুলাকে আমরা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টও বলা যায়, কারণ এখানে এগুলোর উৎসগুলো প্রকৃতিতেই পাওয়া যায়। এগুলাকে আমরা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টও বলতে পারি। তাহলে ভালো করে বুঝিয়ে আসো, এই যে এগুলা যেগুলো দেখতেছো এগুলোকে তুমি কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট বলতে পারো, আর এইগুলাকে তুমি হচ্ছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট বলতে পারো। তাহলে প্রকারভেদটা একটু ইম্পর্টেন্ট, আমাকে একটু জানাও তো প্রকারভেদটা কি সবাই একটু করে মুখস্থ রাখতে পারবা? প্রকারভেদটা এটা কি সবাই একটু মুখস্থ রাখতে পারবা প্রকারভেদটা? অ্যাপে ক্লাস হচ্ছে না কেন? অ্যাপে আমাদের বুঝছো এই যে অ্যাপটাতে একটু প্রবলেম হয়েছে, অ্যাপটা সলিউশন করার চেষ্টা করা হচ্ছে। তোমাদের কি ম্যাথ ফিজিক্সে অ্যাপে ক্লাস হয়? ওয়েব অ্যাপে কি তোমাদের ম্যাথ ফিজিক্সে ক্লাস হয়? আপাতত মনে হয় অফ আছে সবগুলো ক্লাসই আমাদের এখানে ওয়েব অ্যাপের মধ্যে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু দেখলাম অ্যান্টিঅক্সিডেন্টের প্রকারভেদ দেখলাম। এখানে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেগুলোই তোমাকে পড়তে হবে। প্রকারভেদটা ইম্পর্টেন্ট, উদাহরণগুলো ইম্পর্টেন্ট। এখন আমরা একটু করে এই যে এখানে যে লিখলেন ভাই বিএইচএ, বিএইচটি, টিবিএইচকিউ, তারপরে পিজি, এগুলোর সংকেতগুলো পরীক্ষায় লিখতে বলে, এই সংকেতগুলো একটু দেখার চেষ্টা করব। কেমন? এই সংকেতগুলো একটু দেখার চেষ্টা করব। প্রথমে হচ্ছে আমাদের এখানে, হ্যাঁ ওই যে ক্লাস হচ্ছে না, না ওকে হ্যাঁ ঠিক আছে। ওয়েব অ্যাপে এখন কিন্তু ক্লাস অফ আছে, আমাদের ওয়েব অ্যাপটা একটু ইস্যু করতেছে, সেই জন্য আমাদের নতুন ওয়েব অ্যাপ তোমার হচ্ছে যে বানানো হচ্ছে। একটু আমাদের কয়েকদিন সময় দাও, দেখবা ক্লাসগুলো আবার শুরু হবে। ওকে, মশা ডিস্টার্ব করতেছে দেখো। আচ্ছা, প্রথমে আমরা শিখবো যে বিএইচএ, এটার পূর্ণরূপটা শিখবো। দেখো পূর্ণরূপগুলো ইম্পর্টেন্ট। বি দিয়ে মনে রাখবা বিউটাইলেটেড, বিউটাইলেটেড। তারপর হচ্ছে হাইড্রোক্সি, এইচ দিয়ে হচ্ছে হাইড্রোক্সি, হাইড্রোক্সি এনিসল। এ দিয়ে হচ্ছে মনে রাখবা এনিসল, এনিসল। তাহলে এটার সংকেত কি দেখো, কি লিখছে এখানে, পূর্ণরূপটা কি বিএইচএ, এটার পূর্ণরূপ হচ্ছে বিউটাইলেটেড হাইড্রোক্সি এনিসল। তাহলে কি পূর্ণরূপ আছে বলো তো? এটার পূর্ণরূপ হচ্ছে বিউটাইলেটেড হাইড্রোক্সি এনিসল। তাহলে বিএইচ এর পূর্ণরূপ মনে রাখবো আমরা বিউটাইলেটেড হাইড্রোক্সি এনিসল, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা আরেকটা দেখছিলাম না এখানে বিএইচটি, বিএইচটির পূর্ণরূপ তাহলে কি হবে দেখো, এটাও পাশে লিখে দিই, পরে আমি সংকেতগুলো লিখে দিচ্ছি।
বিএইচটি, এটার পূর্ণরূপ হচ্ছে বিউটাইলেটেড, বিউটাইলেটেড হাইড্রোক্সি, হাইড্রোক্সিটোলুইন, হাইড্রোক্সিটোলুইন, হাইড্রোক্সিটোলুইন। দেখো বিউটাইলেটেড হাইড্রোক্সিটোলুইন। তাহলে ভালো করে দেখি, আসো ভালো করে দেখি। তাহলে দেখো সংকেতগুলো একটু লক্ষ্য করি আমরা। একটা আছে বিএইচএ, বিএইচ এর পূর্ণরূপ হচ্ছে বিউটাইলেটেড হাইড্রোক্সি এনিসল, আর বিএইচটি এটার পূর্ণরূপ কি বিউটাইলেটেড হাইড্রোক্সিটোলুইন। দুটো পূর্ণরূপ কিন্তু ইম্পর্টেন্ট এগুলা। আচ্ছা, আর যদি এগুলো আমি সংকেত দেখতে চাই, সংকেত দেখার জন্য তুমি কি করবা জানো? তুমি প্রথমে আগে দুইটা বেঞ্জিনকে আঁকবা। এই যে ধরো এখানে একটা বেঞ্জিন আঁকছি আমরা, এখানে কেমন কি আঁকবা? একটা বেঞ্জিনের একটা রিং আঁকবা। এ ধরো এটা একটা বেঞ্জিনের একটা রিং আঁকছো এখানে, ঠিক আছে? এবার এখানে তুমি একটা বেঞ্জিনের একটা রিং আঁকবা। আচ্ছা, আগে একটা আঁকি, আসো আগে চলে একটা আঁকি। প্রথমে যে কাজটা করবো আমরা, এই জায়গায় একটা OH কে দিব, এই জায়গায় একটা কাকে দিব? একটা OH। দেখো প্রথমে আজকে তোমাকে একটু এই সংকেতগুলো মুখস্থ রাখতে হবে, কেমন? এগুলা ব্যাখ্যা কেন, এগুলো এখন লাগবে না। নামকরণ কেন, এটার নামকরণ এরকম হয়েছে, এগুলো আমরা জৈব রসায়নে পড়াবো। প্রথমে তুমি এখানে একটা OH দিবা, আর এই জায়গায় তুমি একটা C দিবা, একটা CH3 দিবা, তার সাথে তুমি 3 দিবা এখানে। তাহলে কি করলা? এখানে তুমি একটা OH দিছো, তারপর এখানে তুমি একটা C দিছো, তারপরে তুমি এখানে কি দিছো? একটা CH3, তারপর এখানে 3 দিছো। তারপরে এই জায়গাটাতে তুমি একটা O দিবা, আর এখানে তুমি একটা CH3 দিবা। এতটুকু তুমি কি দিতে পারবা? এটাই হচ্ছে BH এর সংকেত। তাহলে BH এর সংকেত কিভাবে আঁকে? উপরে দেওয়া হচ্ছে OH, তারপরে দেওয়া হচ্ছে CH3, তারপর এখানে 3 দে, আর নিচে দেয় কি বলতো? নিচে দেওয়া হচ্ছে আমার এখানে OCH3 দিবে। ওকে, এটাই কার সংকেত বলতো? এটাই হচ্ছে আমাদের BHA এটার সংকেত। দেখো এটা এতটুকু বোঝা গেছে কিনা? যদি এতটুকু বুঝে থাকো তাহলে BHT সংকেত কিরকম হবে? দেখো এখানে OH ছিল না, এই জায়গায় তাহলে OH থাকবে, এই জায়গায় তাহলে কি থাকবে? OH থাকবে। চেঞ্জটা কোথায় আসবে আমি তোমার বলতেছি, দেখো। তারপরে এই জায়গাতেও কি আসবে বলতো? C, তারপরে CH3, তারপরে তোমার এখানে 3 থাকবে। এই জায়গায় একটা চেঞ্জ আসবে, এই জায়গায় একটা চেঞ্জ আসবে, এই জায়গায় একটা চেঞ্জ আসবে, আর এই জায়গায় একটা চেঞ্জ আসবে। দেখো দুই জায়গায় চেঞ্জ আসবে এখানে। মানে এটার সংকেত কি? BH এর সংকেত হচ্ছে এরকম, এইটা এবং এটা হুবহু এখানেও আছে। এইখানে যা দেখতেছো BHTর ক্ষেত্রে এটাকে আরেকবার রিপিট করে দিবা, অর্থাৎ এখানে C দিবা, তারপর তুমি এখানে CH3 দিয়ে এখানে তুমি 3 দিবা। মানে এখানে যেটা দেখতেছো না, এটাকে একবার এখানে রিপিট করে দিছি, আর নিচে তুমি এখানে CH3 দিয়ে দিবা, CH3 দিয়ে দিবা। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে BHT। তার মানে জিনিসটা ভালো করে বুঝিয়ে আসো। এইখানে এতটুকুর স্ট্রাকচার হুবহু সেম। এই দেখো এতটুকুর স্ট্রাকচার হুবহু সেম, এখানে যা আছে এখানেও ঠিক তাই থাকবে, এখানেও ঠিক তাই থাকবে। কিন্তু এইটা আর এটা হচ্ছে তুমি এক্সট্রা অ্যাড করছো এখানে। BHTর ক্ষেত্রে এই দুটা জিনিস তুমি এক্সট্রা অ্যাড করছো। এতটুকু কি বোঝা গেছে? দেখো তো এই দুটো সংকেত যেটা আঁকা হইলে আমাকে বলো, এই দুটো সংকেত কি আঁকা হয়েছে তোমার? এই দুটা সংকেত কি তোমার আঁকা হয়েছে? হ্যাঁ, ওকে, ঠিক আছে। চলো এইবার আমরা দেখবো তোমার হচ্ছে আমাদের নেক্সট দুটো সংকেত ছিল আমাদের TBHQ এবং PG। এই দুটো সংকেত একটু দেখবো, আশা করি আঁকা হয়েছে তোমাদের। ওকে, তারপরে TBHQ যেটা আছে, প্রথমে আমরা পূর্ণরূপ দেখবো TBHQর। TBHQ এটার পূর্ণরূপ হচ্ছে টারশিয়ারি, এটার পূর্ণরূপ হচ্ছে টারশিয়ারি, টারশিয়ারি বিউটাইলেটেড, বিউটাইলেটেড। এইচ থেকে মনে রাখবো হচ্ছে আমরা হাইড্রোক্সি, এইচ থেকে মনে রাখবো আমরা হাইড্রোক্সি, হাইড্রোক্সি, হাইড্রোক্সি। আর কিউ থেকে মনে রাখবো আমরা কুইনন, কিউ থেকে মনে রাখবো আমরা হচ্ছে এখানে কুইনন। ঠিক আছে? তাহলে দেখো কি দিছিলাম এখানে, নামকরণটা লক্ষ্য করো TBHQ। তাহলে TBHQর পূর্ণরূপ কি? পূর্ণরূপ কিন্তু পরীক্ষায় আসে, পূর্ণরূপ পরীক্ষায় আসে। টি হচ্ছে টারশিয়ারি বিউটাইলেটেড হাইড্রোক্সি কুইনন। আর আরেকটা যেটা দেখছিলাম আমরা PG, আরেকটা যেটা দেখছি আমরা যেটা এখানে PG, এটা হচ্ছে প্রোপাইল গ্যালেট। এটা পূর্ণরূপ কি? প্রোপাইল, তারপর হচ্ছে গ্যালেট, প্রোপাইল গ্যালেট। এটা সোজা, পূর্ণরূপটা সোজা, এটা পূর্ণরূপটা সোজা। যাই হোক, আচ্ছা, তো এখানে চলো আমরা এবার এখানে সংকেতগুলো একটু আঁকার চেষ্টা করি। দেখো এখানেও দেখো, আমি তোমাদের দেখাই। এখানেও তুমি কি করবা? অ্যাট ফার্স্ট তোমার এখানে একটা বেঞ্জিন আঁকবা, কেমন? বেঞ্জিন আঁকার পরে দেখো, বেঞ্জিন আঁকার পরে পাশেও তুমি একটা বেঞ্জিন এঁকে দিবা, পাশেও তুমি একটা বেঞ্জিন এঁকে দিবা। দেখো আগে বেঞ্জিনগুলো আঁকলাম এখানে একটা, আর এই জায়গায় তুমি একটা বেঞ্জিন আঁকবা। দেখো তো এখানে আমি তোমার একটু করে বলি, BHA, BHT আর TBHQ এদের সংকেতগুলো খুবই কাছাকাছি। কেন কাছাকাছি বলতেছি? TBHQর ক্ষেত্রেও তুমি এখানে একটা OH দিবা, তারপর তুমি এই জায়গায় একটা C দিবা, এই জায়গায় তুমি একটা CH3 দিবা, এই জায়গায় তুমি 3 দিবা। দেওয়ার পরে জাস্ট সিম্পল এই জায়গায় জাস্ট তুমি একটা OH দিয়ে দিবা, শেষ। তাহলে একটু ভালো করে লক্ষ্য করে দেখো, দুটার মধ্যে ডিফারেন্সগুলো একটু বুঝাই।
দেখো যদি এই জায়গাতে OCH3 থাকে তাহলে এটাকে বলে BHA। যদি এই জায়গায় CH3 থাকে আর এই জায়গায় এটা এক্সট্রা করে এটা আসে, এটার নাম হচ্ছে BHT। আর যদি শুধুমাত্র এই জায়গায় একটা OH আসে তাহলে এটাকে বলা হবে TBHQ। পুনরুত্তীর্ণ দেখে ফেলছ অলরেডি, বুঝা গেছে জিনিসগুলা? দেখো তো একটু করে এই তিনটা সংকেত, হ্যাঁ এই তিনটা সংকেত এগুলো কিন্তু কাছাকাছি, তাই একসাথে মনে রাখবে এগুলাকে, বুঝছো? আর আরেকটা যেটা আছে প্রোপাইল গ্যালেট, এখানে কি হয়, এখানে হয় হচ্ছে এরকম, দেখো এইখানে তোমার একটা OH থাকে, দেখো প্রোপাইল গ্যালেটে তিনটা OH থাকে, এখানে একটা OH দিবা, এখানে একটা OH দিবা, তারপরে এখানে একটা OH দিবা, দেওয়ার পরে তোমার এই জায়গায় একটা COO হবে, তারপর এখানে প্রোপাইল তার মানে C3H7 হবে, C3H7 এরকম সংকেত। এটা সংকেতটা ভিন্ন, বাট এইখানে যারা যারা আছে না, ওই যে BHA, তারপরে তোমার BHT, তারপরে তোমার TBHQ, এদের তিনটা সংকেত কিন্তু কাছাকাছি। দেখো এই তিনটা সংকেত কিন্তু কাছাকাছি, বাট এই যে প্রোপাইল গ্যারেটের সংকেতটা একটু ডিফারেন্ট। বুঝা গেছে সবার এগুলা? বলো তো একটু করে, বুঝতে পারছো কিনা সবাই? বলো, বুঝতে পারছো এই জিনিসগুলা? এগুলা কি বুঝা গেছে সবাই? দেখো তো একটু করে এগুলা বুঝা গেছে কিনা একটু আমাকে জানো। যে সংকেত আসলে বুঝার তো কিছু নাই, সংকেত সংকেত তোমাকে দিন শেষে যেগুলো মুখস্থ রাখতে হবে, তোমাকে মুখস্থ এটা মারতে হবে, কেমন প্র্যাকটিস করতে হবে, অধিক পরিমাণ প্র্যাকটিস করতে হবে, তাহলে দেখবে তুমি ইজিলি পারতেছো। তো এখন একটা আননেসেসারি জিনিস আমরা পড়বো, মানে যেটা বইতে দেওয়া আছে বাট এখান থেকে কখনোই কোয়েশ্চন আসে না। একবার মনে হয় একবার সিকিউতে আসছিল, কিন্তু এগুলো থেকে মানে নর্মালি এগুলো থেকে আসা আনসার করার দরকারই নেই। তারপরে একবার আমরা রিডিং দিব, যেহেতু বইতে আসছে জিনিসটা বা বইতে আছে। সেটা কি জিনিস? সেটা হচ্ছে যে আমরা এখানে পড়ছি না যে আমাদের মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট, সেটা কি? সেটা হচ্ছে BHA, BHT, TBHQ, PG। এটা কিভাবে এই যে তোমার তেল চর্বির পচন, মানে তেল চর্বিযুক্ত খাদ্যকে পচন থেকে বাঁচায়, এই জিনিসটা আমরা দেখার চেষ্টা করব। যদিও এটা তোমার বইতে আছে, বাট এখানে কখনোই কোয়েশ্চন আসে না। আর আমরা কি দেখবো এখন, যে মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলো আছে এগুলো কিভাবে তোমার হচ্ছে আমাদের তেল চর্বিযুক্ত খাদ্যর পচন থেকে রক্ষা করে। এখন দেখো এখানে কি থাকবে বলো তো, চর্বি বা লিপিড অণু। আমরা দেখো এখানে আমি তোমাকে একটু করে রিডিং পড়াই দিই, এগুলো তোমার বইতে আছে বাট এটা পরীক্ষা আসে না। হ্যাঁ, এখানে ডেন্টাল যেটা দেখতো সেটা নিচের লাইনের জন্য দেখানো ছিল। হ্যাঁ, ওইটা তোমাকে পড়াই দিচ্ছি অলরেডি। যাই হোক, চলো দেখি আসো। তাহলে বলতেছি কি, দেখো চর্বি বা লিপিড অণু এটা বেসিক্যালি কি হয় আমি তোমার একটা করে বলি। দেখো আমরা কোনটার মাধ্যমে তেল চর্বিযুক্ত খাদ্যের পচন রোধ দেখবো, এটা হচ্ছে আমরা দেখবো হচ্ছে তোমার এখানে মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট। খেয়াল করে দেখো একটু করে, অ্যান্টিঅক্সিডেন্ট এখানে এ আছে না, অ্যান্টিঅক্সিডেন্ট এখানে এ আছে, এখানে এ আছে। তাই আমরা এই জিনিসটাকে সংক্ষেপে যদি এভাবে লিখি, এ লিখি আর এখানে হাইড্রোজেন দিই, কেউ কি মন খারাপ করবা? কেন হাইড্রোজেন দিচ্ছি? দেখো প্রত্যেকের এখানে কিন্তু হাইড্রোজেন আছে, প্রত্যেকের এখানে কিন্তু হাইড্রোজেন আছে, প্রত্যেকের এখানে হাইড্রোজেন আছে। তাহলে পুরো স্ট্রাকচারটাকে আমি এ দিয়ে নামকরণ করতেছি, আর একটা হাইড্রোজেনকে আমি জাস্ট একটা এইচ দিয়ে দেখাচ্ছি। মানে জিনিসটা কিরকম, ধরো কথার কথা, এই পুরো জিনিসটাকে আমি একটা এ দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, এই পুরো জিনিসটাকে আমি ধরা যাক একটা এ দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, ঠিক আছে? আর এ দিয়ে রিপ্রেজেন্ট করার পরে, এটাকে পুরো জিনিসটাকে এ দিয়ে রিপ্রেজেন্ট করার পরে জাস্ট এটাকে আমি এইচ এভাবে লিখতেছি। এভাবে কি লিখতে পারি? দেখো এভাবে আমরা লিখতে পারি। তাহলে আমি কি করলাম, এই এ দিয়ে আসলে বোঝাচ্ছি এই অ্যান্টিঅক্সিডেন্ট থেকে এটা লিখলাম, আর একটা হাইড্রোজেনকে জাস্ট এভাবে করে ভেঙে আলাদা করে দেখাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, ওকে। পিজিটা আরেকবার দেখো, পিজিতে কি হয়, তিনটা OH দিবা আর এখানে COO দিবা, C3H7 দিবা। ওই C3H7 কেন? প্রোপাইল আছে এর জন্য। ওকে, যাই হোক, চলো এখন এখানে কি হয়েছে আমি তোমার একটা করে বলি। দেখো একটা এটা হচ্ছে তোমার একটা, আমি তোমার যদি লক্ষ্য করাই, দেখো ফার্স্টে কি হয়, ফার্স্টে হচ্ছে এটা হচ্ছে তোমার একটা লিপিড অণু। ভালো করে দেখো, এটাও তোমার একটা লিপিড অণু। এখানে কি আছে বলতো, লিপিড অণু। লিপিড অণুটা এই এল আর হাইড্রোজেনের মধ্যে একটা বন্ধন অবস্থায় আছে। এটা হচ্ছে তোমার একটা লিপিড অণু। লিপিড অণুটা কিভাবে আছে, এই এল লিপিড অণুর মধ্যে কি হয়েছে, লিপিডের হাইড্রোজেন বাদ দিয়ে বাকি অংশটুকু এল দিয়ে প্রকাশ করা হয়েছে। আচ্ছা, তো একটা বন্ধনে কি থাকে, দুইটা ইলেকট্রন থাকে, এই দুইটা ইলেকট্রনটাকে এখানে দেখানো হয়েছে। কাহিনী কি হয়, কাহিনী অক্সিজেন যে কাজটা করে, অক্সিজেন এটাকে অ্যাটাক করে কি করে, এই যে এই বন্ধনটাকে ব্রেক করে ফেলে, এই বন্ধনটার ভাঙন হয়। কোন বন্ধনটার ভাঙন হয়? এই বন্ধনটার ভাঙন হয়। আচ্ছা, এই বন্ধনটা ভাঙলে কি হবে বলতো? এই বন্ধনটা ভাঙলে এইখান থেকে একটি ইলেকট্রন এই লিপিড অণুটা গ্রহণ করবে, একটি ইলেকট্রন হাইড্রোজেন গ্রহণ করবে। তাহলে তখন কি হয় দেখো, এখানে এখানে তাহলে কি হয়েছে, একটা লিপিড মুক্তমূলক তৈরি হয়েছে। এই দেখো এল ডটকে আমরা কি বলি, এল ডটকে আমরা বলতে পারি লিপিড মুক্তমূলক। তাহলে এল ডটকে আমরা কি বলি, এল ডটকে আমরা বলতে পারি এখানে লিপিড মুক্তমূলক। কি তৈরি হয়েছে বলো তো,
লিপিড মুক্তমূলক তৈরি হয়েছে। লিপিড মুক্তমূলক তৈরি হয়েছে। দেখো তো প্রথম স্টেপটা কি সবাই বুঝতে পারছো? প্রথম স্টেপটা কি সবাই বুঝতে পারছো? প্রথম স্টেপে কি হয়েছে? প্রথম স্টেপে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে, মানে আমরা দেখার চেষ্টা করতেছি অ্যান্টিঅক্সিডেন্ট কিভাবে পচন থেকে বাঁচায়। আগে অ্যান্টিঅক্সিডেন্টের কাজ আমরা পরে দেখবো, আগে অ্যাকচুয়াল ঘটনা কি হয় সেটা দেখতেছি। মানে তোমার যদি এটা তেল চর্বিযুক্ত খাদ্য থাকে যেখানে লিপিড আছে, এই লিপিডকে অ্যাটাক করে কে? অক্সিজেন। তো অক্সিজেন এটাকে অ্যাটাক করে কি করে? এই বন্ধনটাকে ব্রেক করে ফেলে। এই বন্ধনটা ব্রেক করার ফলে কি হয় বলতো? লিপিডের মুক্তমূলক তৈরি হয়। আর এখানে একটা HOO, এটারও কিন্তু একটা মুক্তমূলক তৈরি হচ্ছে। ঠিক আছে? এবার এই লিপিডের যে মুক্তমূলক তৈরি হয়েছে, এই লিপিডের যে মুক্তমূলক তৈরি হয়েছে এটাকে পুনরায় আবার কে অ্যাটাক করবে? অক্সিজেন অ্যাটাক করবে। এই লিপিডের যে মুক্তমূলক তৈরি হয়েছে এটাকে পুনরায় অ্যাটাক করবে কে? পুনরায় অ্যাটাক করবে আবার অক্সিজেন। অক্সিজেন অ্যাটাক করে কি তৈরি করবে বলতো? এই যে পার অক্সিলিপিড মূলক তৈরি করবে। কি তৈরি করবে? পার অক্সিলিপিড মূলক তৈরি করবে। কি তৈরি করছে এখানে দেখো, এই যে দেখো এটা হচ্ছে পার অক্সিলিপিড মূলক, এটা হচ্ছে পার অক্সিলিপিড মূলক। এটা কি? এটা হচ্ছে পার অক্সিলিপিড মূলক তৈরি করছে। আর এই যে পার অক্সিলিপিড মূলকটা, এই যে পার অক্সিলিপিড মূলকটা আছে, এটা কিন্তু গিয়ে পুনরায় একটা আরেকটা লিপিড অণুকে আঘাত করবে। আবার এটাকে কিন্তু কি করবে? লিপিড মুক্তমূলক এখানে তৈরি করতেছে। ভাই কিচ্ছু বুঝতেছি না, কিচ্ছু মাথায় ঢুকতেছে না। আমি তোমাকে সব আস্তে আস্তে ক্লিয়ার করে দিচ্ছি। আগে একবার ফ্লো চার্টটা দেখে, এখানে একটা চেইন রিয়াকশন ঘটে। এখানে একটা কি ঘটে বলতে? একবার চেইন রিয়াকশন ঘটে। কি চেইন রিয়াকশন করতেছে আমি তোমার একটা করে বলি। দেখো প্রথমে কি হয়েছে, এটা তোমার একটা ভালো লিপিড ছিল। দেখো ভালো করে বুঝো, এটা তোমার একটা ভালো লিপিড কণা। এটাকে কে এসে অ্যাটাক করছে? অক্সিজেন এসে অ্যাটাক করছে। অক্সিজেন এসে অ্যাটাক করে এটাকে লিপিড মুক্তমূলক তৈরি করছে। কি তৈরি করছে এখানে? লিপিড মুক্তমূলক তৈরি করছে। লিপিড মুক্তমূলক। এই লিপিড মুক্তমূলকটাকে আবার কে অ্যাটাক করছে? অক্সিজেন অ্যাটাক করছে। অক্সিজেন অ্যাটাক করে কি তৈরি করছে? পার অক্সি লিপিড মুক্তমূলক তৈরি করছে। এই যে দেখো পার অক্সি লিপিড মুক্তমূলক তৈরি করছে। আর এই পার অক্সি লিপিড মুক্তমূলকটা কি করে? একটা ভালো লিপিডকে আবার অ্যাটাক করে। ভালো লিপিডকে, যে লিপিডটা এখনো ভালো অবস্থায় আছে, এটাকে অ্যাটাক করে আবার লিপিড মুক্তমূলক তৈরি করে। আবার লিপিড মুক্তমূলক তৈরি করে, আবার LOH তৈরি করে। আর এই LOHটাও ভেঙে গিয়ে কি হয়? লিপিড মুক্তমূলক তৈরি হয়। তাহলে কি হবে? লিপিড মুক্তমূলক তৈরি হইলে সে আবার অক্সিজেনের সাথে যুক্ত হয়ে, এই দেখো তো, এই এই দেখো ভালো করে বুঝো, এই স্টেপ আর এই স্টেপ হওয়ার পরে লিপিড মুক্তমূলক যে তৈরি হয়েছে এগুলো আবার পুনরায় অক্সিজেনের সাথে যুক্ত হয়, আবার পার অক্সি লিপিড মুক্তমূলক তৈরি করে, আবার একটা ভালো লিপিডকে সে অ্যাটাক করে। বুঝতে পারতেছো? মানে এখানে আমাকে বলতে পারবা মেন কালপিটকে, এই জায়গায় মেইন কালপিটটাকে বলতে পারবা? মানে মেইন কাহিনীটাকে, মানে মেইন, মানে বেসিক্যালি কি? খাদ্যবস্তুর পচন ঘটানো মানে কি? লিপিডটাকে ভেঙে ফেলা, তেল চর্বিটাকে কি করা? ভেঙে ফেলা। ভেঙে ফেলে সেটা আস্তে আস্তে পচন হয়ে যাবে। তাহলে এখানে মেইন কালপিটটাকে কেউ বলতে পারবা? মেইন কালপিটটাকে, মানে মেইন কে এখানে প্রবলেম করতেছে? মেইন কালপিট অক্সিজেন না, মেইন কালপিট হচ্ছে লিপিড মুক্তমূলক। দেখো ভালো করে বুঝো, লিপিড মুক্তমূলকটা যদি এখানে যে তৈরি হয়েছে, ভালো করে বুঝো, এখানে যে লিপিড মুক্তমূলকটা তৈরি হয়েছে, কোনো কারণে তুমি যদি এটাকে ভেনিশ করে দিতে পারো, কোনো কারণে এটাকে যদি ভেনিশ করে দিতে পারো এখান থেকে, এখানে যে লিপিড মুক্তমূলকটা তৈরি হয়েছে এটাকে তুমি যদি ভেনিশ করে দিতে পারো, তাহলে কি আর এই সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, ফোর্থ স্টেপ হবে? আনসার হচ্ছে না। লিপিড মুক্তমূলকটা যেটা তৈরি হয়েছে তাকে যদি তুমি ভেনিশ করে দিতে পারো, তাহলে কিন্তু কি হবে না, আর তোমার এখানে নিচের স্টেপগুলো হবে না। এটাকে ভেনিশ করার জন্য আমরা কি ইউজ করি? এই লিপিড মুক্তমূলক যেটা আছে, দেখো ভালো করে দেখো, এই লিপিড মুক্তমূলকটাকে আমরা ভেনিশ করার জন্য একটা ওই যে অ্যান্টিঅক্সিডেন্টকে ব্যবহার করি। অ্যান্টিঅক্সিডেন্ট তখন কি করে? আবার এখানে LH তৈরি করে, LH তৈরি করে, LH তৈরি করে ফেলে। মানে তাহলে তোমার আবার পুনরায় লিপিডের ইয়াটাকে তুমি ফেরত পেয়ে যাচ্ছ। আর এখানে একটা অধিক স্থায়ী মূলক তৈরি করে, এই অ্যাডরটা আর কারোর সাথে রিয়াকশন করে না। বুঝতে পারছো নাকি বুঝো নাই? আরেকবার তোমাকে স্টেপ বাই স্টেপ বুঝাই। কাহিনী কি হয়েছে, ফার্স্টে তোমার ধরো একটা তেল চর্বির একটা ভালো একটা লিপিড অণু আছে, তেল চর্বির একটা ভালো লিপিড অণু আছে, ওইখানে অক্সিজেন এসে অ্যাটাক করছে। অ্যাটাক করে কি করে বলো তো? লিপিড মুক্তমূলক তৈরি করে। এখন সেই লিপিড মুক্তমূলকটা কি করে? পুনরায় অক্সিজেন গ্রহণ করে সে তোমার হচ্ছে তখন এই পারঅক্সি লিপিড মুক্তমূলক তৈরি করে। আবার এই পারঅক্সি লিপিড মূলকটা একটা ভালো লিপিডকে অ্যাটাক করে, আবার লিপিডকে অ্যাটাক করে সে LOH আবার লিপিড মুক্তমূলক তৈরি করে। তো এই এরা এরা কি করবে? আবার আবার এই সেকেন্ড স্টেপ আবার ঘটাবে, থার্ড স্টেপ ঘটাবে, আবার ফোর্থ স্টেপ ঘটাবে। দেখো এটা কিন্তু একটা ভালো লিপিড, এটা কিন্তু একটা ভালো, এটাকে কিন্তু অ্যাটাক করতেছে। এই লিপিড মুক্তমূলকটা কিন্তু কি করতেছে? এটা তৈরি করতেছে, আর এই জিনিসটাকে এটাকে অ্যাটাক করতেছে। মানে ভালো লিপিডগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু কোনো কারণে তুমি যদি কি করতে পারো, কোনো কারণে তুমি যদি এই জিনিসটাকে ভেনিশ করে দিতে পারো, তাহলে কিন্তু আর নিচের স্টেপগুলো আগাবে না। মানে যখনই তোমার অ্যালডোড তৈরি হবে, তুমি যদি এখানে অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত করো, ওই অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে কি থাকে? এই যে অ্যান্টিঅক্সিডেন্ট অণু, এখানে কি থাকে? AH থাকে। এটা কি করে? এই লিপিড মুক্তমূলকের সাথে বিক্রিয়া করে তোমার এখানে লিপিড অণু তৈরি করে, আবার পুনরায় লিপিড অণু তৈরি করে, আর এখানে অ্যাডর তৈরি করে। তো এই অ্যাডরটা কিন্তু অনেক স্থায়ী হয়ে থাকে, বুঝছো? অ্যাডরটা অনেক স্থায়ী হয়ে থাকে।
অনেক স্থায়ী কেন হয় এগুলো এখন জানার দরকার নাই, বাট জেনে রাখা অনেক স্থায়ী হয়। এই কারণে কি হয়, এটা পুনরায় বিক্রিয়াটা নিচের দিকে আগাবে না। ক্লিয়ার? আর না আগাইলে এই যে ভালো লিপিডটা ছিল এটা কিন্তু আর আক্রান্ত হচ্ছে না, এটা ভালোই থেকে যাচ্ছে। এভাবে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট তোমার কি করে বলো তো, এই যে পচনের হাত থেকে রক্ষা করে। বলো কে কে এবার বুঝো নাই? সবাই কি বুঝতে পারছো জিনিসটা? একটু করে আমাকে কি বলবা এই জিনিসটা ক্লিয়ার কিনা সবার? এই জিনিসটা কিন্তু সিকিউতে তোমার লাগবে না, বললাম তো এটা পরীক্ষা আসে না, বাট তারপরে তোমার বইতে যেহেতু আছে তাই আমি তোমাকে একবার এখানে বুঝাই দিছি। লারুদ্দিন হাসান, তুমি কি বুঝতে পারছো? বুঝো না এটা? উর্মি তুমি কি বুঝতে পারছো? আচ্ছা আমি আরেকবার বুঝাই বলে আসো, আরেকবার বুঝাই বলি। দেখো, যে কোনো যে চর্বিযুক্ত খাদ্য বা তেল জাতীয় যে খাদ্যগুলা সেখানে লিপিড অণু থাকে। তো লিপিড অণুগুলা কি করে, এই যে লিপিড অণু, এটাকে আমি চাইলে একটা LH এভাবে প্রকাশ করতে পারি। লিপিড অণুকে ধরো অক্সিজেন অ্যাটাক করলো, অক্সিজেন অ্যাটাক করে কি করে, এই বন্ডটাকে ব্রেক করে ফেলে, এখানে যেটা বন্ধন দেখতেছো না, এখানে যে তুমি একটা বন্ধন দেখতেছো, এই বন্ধনটাকে ব্রেক করে ফেলে, এই বন্ধনটাকে ব্রেক করলে কি হয়, এই বন্ধনকে ব্রেক করলে এখানে যে দুটো ইলেকট্রন আছে, দেখো এখানে তো দুটো ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, আবার এই জায়গাটা ইলেকট্রন আছে। তো এই ইলেকট্রনটাকে ধরো এই L নিয়ে যায়, সে একটা L এর মুক্তমূলক তৈরি করে, আর একটা ইলেকট্রনকে হাইড্রোজেন নিয়ে গিয়ে এর সাথে যুক্ত হয়ে আরেকটা মুক্তমূলক তৈরি করে, বাট ওটা ইম্পর্টেন্ট না। বাট পরবর্তীতে কি হয়, ওই লিপিড মূলকটা আবার পুনরায় অক্সিজেনের সাথে যুক্ত হয়, হয়ে পার অক্সি লিপিড মূলক তৈরি করে, সেটা গিয়ে কিন্তু একটা ভালো লিপিডকে অ্যাটাক করে। এটা কিন্তু ভালো লিপিড, এই লিপিডটা একটা ভালো লিপিড, এটাকে গিয়ে অ্যাটাক করে, কি করে, আবার লিপিড মুক্ত মূলক তৈরি করে, আর এখানে LOH তৈরি করে। ওই LOHটা পুনরায় গিয়ে আবার L ডট তৈরি করে। এই যে দেখো, L ডট গুলো তৈরি হওয়ার পরে তোমার কি মনে হয় বলো তো, এটা কোন স্টেপে যাবে? L ডট তৈরি হওয়ার পরে এটা কি 1 নাম্বার স্টেপে যাবে নাকি 2 নাম্বার স্টেপ থেকে আবার পুনরায় রিপিট করবে বলো তো? এই যে L ডটটা তৈরি হওয়ার পরে, এটা কত নাম্বার স্টেপ থেকে আবার পুনরায় রিপিট হবে? 1 নাম্বার স্টেপ নাকি 2 নাম্বার স্টেপ? 1 নাম্বার স্টেপ না, 2 নাম্বার স্টেপ থেকে আবার ওই L ডটটা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে আবার LO তৈরি করবে, যেটা আবার পুনরায় একটা ভালো লিপিডকে তোমার হচ্ছে কি করবে বলো তো, তোমার এখানে আবার অ্যাটাক করে জিনিসটা হচ্ছে আবার L ডট তৈরি করবে। ক্লিয়ার? হোপফুলি সবাই জিনিসটা এখানে বুঝতে পারছো। বললাম তো এইটা থেকে আমি বললাম এই চ্যাপ্টারটা তুমি যদি সিকিউর জন্য আনসার করতে যাও তাইলে তুমি নিজেই নিজের পায়ে নিজে কুড়াল মারতেছ। কেন? এই চ্যাপ্টারটা তুমি সিকিউ আনসার করবা কখন? ধরো তুমি 2-3 থেকে পারতেছো না, বাট তোমার ফুল আনসার করতে হবে, তখন তুমি আনসার করবা। বাট এমন যদি হয় চ্যাপ্টার 2-3-4 থেকে তুমি সিকিউ গুলো পারো ভালো করে, তাহলে এই 1 নাম্বার চ্যাপ্টার আর 5 নাম্বার চ্যাপ্টারটা শুধু MCQর জন্য প্রিপারেশন নিবা বা এডমিশনের জন্য প্রিপারেশন নিবা, সিকিউ আনসার করার জন্য প্রিপারেশন নিও না। এই চ্যাপ্টার থেকে যদি সিকিউ আনসার করতে যাও তাহলে তুমি কিন্তু ফুল মার্কস নাও পাইতে পারো। সো এটা হচ্ছে পয়েন্ট আর কি এখানে। আচ্ছা ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে এই ছিল হচ্ছে আমাদের এই অ্যান্টিঅক্সিডেন্ট নিয়ে পড়াশোনা করা। আমরা এখন চলে যাব আমাদের এখানে কিলিটিং এজেন্ট নিয়ে পড়াশোনা করা। কিলিটিং এজেন্ট কি করে? কিলিটিং এজেন্ট হচ্ছে, দেখো আমি তোমাকে বলছিলাম অলরেডি, কিলেট কি জিনিস? ওই যে কাঁকড়ার যে পা গুলা থাকে ওইটা যেরকম আঁকড়ায় ধরে, এই কিলিটিং এজেন্টগুলো কি করে, অবস্থান্তর মৌলগুলাকে বা অবস্থান্তর ধাতুগুলাকে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠনের মাধ্যমে তারা কিন্তু এভাবে আঁকড়ায় ধরে। বুঝতে পারছো মানে জিনিসটা কি করে বলো তো? আমি বলি, তোমার কাছে ধরো একটা অবস্থান্তর মৌল আছে, অবস্থান্তর মৌল, এটাকে আমি M+ দিয়ে বোঝাচ্ছি। তো অবস্থান্তর মৌলটাকে সে চারদিক দিয়ে কি করে, এখানে সন্নিবেশ বন্ধন দিয়ে এটাকে অ্যাটাক করে ফেলে, তাহলে তোমরা কি আমাকে বলতে পারবা এইখানে কিলিটিং এজেন্টগুলা কি হিসেবে অ্যাকচুয়ালি কাজ করে? তারা কিন্তু লিগ্যান্ড হিসেবে কাজ করে, কারণ যারা সন্নিবেশ বন্ধন গঠন করে তারা কিন্তু লিগ্যান্ড হিসেবে থাকে। ওকে, তো এইটাকে কাঁকড়ার পায়ের মতো অবস্থান্তর মৌলগুলোকে আটকায় ফেলে সে কিন্তু কি করে বলতো, খাদ্যবস্তুকে পচনের হাত থেকে রক্ষা করে। কারণ অবস্থান্তর মৌলগুলা বা অবস্থান্তর ধাতুগুলা কিন্তু খাদ্যদ্রব্যের পচন ঘটায়। কেমন? এই যে দেখো এটা লিখতেছে এখানে কি লিখছে দেখো, এখানে বলতেছে যে সকল কৃত্রিম ফুড প্রিজারভেটিভস, তেল চর্বিতে জারণ বিজারণ বিক্রিয়ায় যে প্রভাবক, আমরা জানি এই অবস্থান্তর মৌলগুলা কি হিসাবে কাজ করে, পড়াইছিলাম না তোমাকে? অবস্থান্তর মৌলগুলা কিন্তু প্রভাবক রূপে কাজ করে। কি রূপে কাজ করে? প্রভাবক রূপে কাজ করে। তাহলে যদি প্রভাবকের কাজ কি, বিক্রিয়াকে তাড়াতাড়ি ঘটানো, তো এরা কি করে, ওই যে খাদ্যের পচন হওয়ার জন্য যে বিক্রিয়াগুলো আছে এগুলোকে ত্বরান্বিত করে। যে আমরা মনে আছে তোমাদের যে আমরা বলছিলাম অবস্থান্তর মৌলগুলা প্রভাবক রূপে কাজ করে, কেন প্রভাবক রূপে কাজ করে সব কিন্তু ব্যাখ্যা করছি মৌলের পর্যালোচনা ধর্মে। তখন আমি তোমাকে বলছিলাম যে অবস্থান্তর মৌলগুলা প্রভাবক রূপে কাজ করে, তো খাদ্যের পচন হওয়ার জন্য যে বিক্রিয়াগুলো দায়ী, জারণ বিজারণ বিক্রিয়া, ওইখানে ওই বিক্রিয়াগুলোতে প্রভাবক হিসেবে কাজ করে কে? অবস্থান্তর মৌল। তার মানে বিক্রিয়াগুলোকে ত্বরান্বিত করে। তাহলে এই যেন প্রভাবক হিসেবে কাজ করতে না পারে এটাকে আটকায় ধরে রাখতে হবে। আর আটকায় ধরে রাখার দায়িত্ব কার বলতো? কিলিটিং এজেন্টের দায়িত্ব। এটা লিখতেছে যে তেল চর্বিতে জারণ বিজারণ বিক্রিয়ায় প্রভাবক রূপে উপস্থিত বিভিন্ন অবস্থান্তর ধাতুর আয়ন সমূহকে সন্নিবেশ সমযোজী বন্ধনে আবদ্ধ করে নিষ্ক্রিয়করণের মাধ্যমে
নিষ্ক্রিয়করণের মাধ্যমে খাদ্যের পচন রোধ করে, তাদেরকেই বলা হয় কিলিটিং এজেন্ট। তাদেরকে কি বলা হয়? তাদেরকেই বলা হয় কিলিটিং এজেন্ট বলা হয়। বুঝতে পেরেছি জিনিসটা? কিলিটিং এজেন্টের ডেফিনেশনটা বুঝতে পারছি? হ্যাঁ, এগুলোর সংজ্ঞা আসে, এগুলার সংজ্ঞা আসে। সো তোমাকে কিন্তু এগুলা একটু মুখস্থ রাখতে হবে। আমি চলো কিলিটিং এজেন্ট যেগুলো আছে এগুলোর এক্সাম্পলগুলো তোমাকে একটু লিখে দেওয়ার চেষ্টা করি। কিলিটিং এজেন্টের কিছু এক্সাম্পল তোমাকে এখানে লিখে দেওয়ার চেষ্টা করি। কিলিটিং এজেন্টের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এক্সাম্পল হচ্ছে ইডিটিএ। ইডিটিএটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করতেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ এক্সাম্পল হচ্ছে ইডিটিএ। তারপর আছে তোমার কাছে এখানে হচ্ছে আমাদের ওকে, তারপর আছে তোমার কাছে হচ্ছে আমাদের ইএনএ আছে। হ্যাঁ, তারপর আছে তোমার কাছে এখানে আমাদের ফিনাইল হাইড্রাজিন আছে। ফিনাইল ফিনাইল হাইড্রাজিন হাইড্রাজিন। এরপরে হচ্ছে আমাদের এখানে আছে তোমার এখানে হচ্ছে আমাদের মেলিক অ্যাসিড। মেলিক অ্যাসিড আছে, মেলিক অ্যাসিড। এরপর আছে তোমার এখানে আমাদের ফিউমারিক অ্যাসিড। কেমন? এরপর আছে হচ্ছে আমাদের এখানে ফিউমারিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড। আর আরেকটা আছে তোমার কাছে এখানে আমাদের সাইট্রিক অ্যাসিড। আরেকটা আছে কি? আরেকটা আছে সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড। তাহলে এইগুলো হচ্ছে আমাদের কিসের উদাহরণ বলতো? আমাদের এই যে কিলিটিং এজেন্টের উদাহরণ। আচ্ছা, আমি যেটা কাজ করি এইগুলোকে চলে একটু আমি এই পাশে নিয়ে আসি। এটাকে চলো আমি নিচে নামাই দিই। তাহলে এগুলো একটু মুখস্থ রাখবা। এই যে দেখো কিলিটিং এজেন্টের যে এক্সাম্পলগুলো যেগুলো লিখে দিছি এগুলো একটু মুখস্থ রাখতে হবে। এক্সাম্পলগুলো কিন্তু তোমার এখানে ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে কি কি এক্সাম্পল লিখলাম? ইডিটিএ, ইএনএ, ফিনাইল হাইড্রাজিন, মেলিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড এবং সাইট্রিক অ্যাসিড। এখানে সব থেকে ইম্পর্টেন্ট কোনটা? সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ইডিটিএ। সব থেকে ইম্পর্টেন্ট কোনটা বুঝছো? ওকে, বুঝছো? সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ইডিটিএ। ইডিটিএর পূর্ণরূপ কি দেখো? ইডিটিএ, আমরা ইডিটিএটা নিয়ে একটু ডিসকাশন করবো। ইডিটিএ এটার পূর্ণরূপ হচ্ছে ইথিলিন, ইথিলিন ডাইঅ্যামিন, ডাইঅ্যামিন, ইথিলিন ডাইঅ্যামিন, ইথিলিন ডাইঅ্যামিন। টি থেকে মনে রাখবা টেট্রা, টি থেকে মনে রাখবা টেট্রা। তারপর হচ্ছে এসিটেট। তাহলে ইডিটের পূর্ণরূপ কি? ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা এসিটেট। তাহলে ইডিটের পূর্ণরূপ কি? ইথিলিন ডাইঅ্যামিন, ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা এসিটেট। এটা হচ্ছে ইডিটিএর পূর্ণরূপ। তাহলে পূর্ণরূপটা কিন্তু পরীক্ষায় আসে। তো চলো এবার পূর্ণরূপটা থেকে এটা সংক্ষেপটা লেখার চেষ্টা করি। বলতে পারবা ইথিলিনে কয় কার্বন থাকবে? কেউ কি জানো? ইথিলিনে কয় কার্বন থাকে? 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 কেউ কি জানো? ইথিলিনে থাকে 2 কার্বন। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে আগে এখানে 2টা কার্বন দেওয়া। তোমার প্রথম কাজ হচ্ছে আগে এখানে 2টা কার্বন দেওয়া। তাহলে 2টা কার্বন এখানে আমরা দিলাম। তাহলে ইথিলিনে কার্বন থাকে কয়টা? 2টা। তাহলে এখানে একটা হাত বের করে দিব, এখানে একটা হাত বের করে দিব, কারণ কার্বনের 4টা করে হাত থাকে। তাহলে প্রথমে আমরা কার সংকেত দিলাম? ইথিলিনের সংকেত লিখলাম, 2 কার্বন থাকে। এরপর আছে ডাইঅ্যামিন। ডাইঅ্যামিন মানে কি? অ্যামিন থাকবে 2টা। এখন অ্যামিন কি দিয়ে গঠিত হয়? নাইট্রোজেন দিয়ে গঠিত হয়। তাহলে এই পাশেটা নাইট্রোজেন দিব, এই পাশেটা নাইট্রোজেন দিব। তাহলে 2টা নাইট্রোজেন আমরা দিলাম যেহেতু ডাইঅ্যামিন। এবার বলো তো নাইট্রোজেনের হাত কয়টা থাকে? নাইট্রোজেনের হাত থাকে 3টা। তো এখানে তুমি একটা হাত দিছো, তাহলে নাইট্রোজেনের একটা হাতে দিকে থাকবে, একটা হাতে দিকে থাকবে। নাইট্রোজেনের একটা হাতে দিকে থাকবে, একটা হাতে দিকে থাকে। আমরা জানি তিন হাতযুক্ত নাইট্রোজেনে একটা করে লন পেয়ার থাকে। তাহলে এখানে একটা লন পেয়ার থাকবে, আর এখানে এটা কি থাকবে? লন পেয়ার থাকবে, মুক্ত জোড় ইলেকট্রন থাকবে। কারণ নাইট্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 5টা, তার মধ্যে 3টা ইউজ হয়েছে। তো 3টাতে 3টা ইলেকট্রন ইউজ হয়েছে, তাহলে 2টা বাকি রয়ে গেছে, তার লন পেয়ার হিসেবে থাকবে। এগুলো আমরা সবাই জানি। এবার এসিটেট, এটার সংকেত কেউ জানো? এসিটেট, তোমরা কি কেউ এসিটেট এটার সংকেত কেউ জানো? এসিটেট, এসিটেটের সংকেত কেউ জানো? এসিটেট, এসিটেটের সংকেত হচ্ছে CH3COO মাইনাস, এই টাইপের সংকেত। এসিডেটটা কিরকম হয়? CH3COO মাইনাস হয়ে থাকে। তাহলে এখানে এসিডেট আছে কয়টা? 4টা। তাহলে টেট্রা এসিডেট। তাহলে এখানে কি হবে? এই জায়গায় হবে CH2, তারপরে COO মাইনাস হবে। এই জায়গায় হবে CH2, তারপরে COO মাইনাস হবে। তারপরে এই জায়গায়ও কি হবে? CH2, তারপরে তোমার COO মাইনাস হবে। তারপর এই জায়গায়ও কি হবে? CH2, তারপরে তোমার এখানে COO, তারপর এখানে তোমার মাইনাস হবে। দেখো তো বুঝছো কিনা? আর এগুলোর উপর একটা করে লন পেয়ার দেখাই দিবা। এগুলোর উপর কি করবা? এগুলোর উপর তুমি একটা করে লন পেয়ার দেখাই দিবা। এগুলোর উপর একটা লন পেয়ার দেখাবা, এখানে একটা লন পেয়ার দেখাবা, এই জায়গাটা লন পেয়ার থাকে, এই জায়গাটা লন পেয়ার থাকে। ঠিক আছে? দেখো বুঝছো কিনা বলো। এটা কি বোঝা গেছে সবার? ইরিডিয়া সংকেতটা কি সবাই বুঝতে পারছি আমরা?
ইরিডিয়ার সংকেতটা কি সবাই বুঝতে পারছি? দেখো তো ইরিডিয়ার সংকেত সবাই বুঝতে পারছি কিনা। দেখো আরেকবার বোঝাই বলি। ভাই আপনি এখানে লিখছেন CH3 কিন্তু এখানে লিখছেন CH2 কেন? কারণ এখানে একটা একটা কার্বনের হাত চারটা, তো চারটা হাত করার জন্য এখানে অবশ্যই CH2 লিখতে হবে। যদি এখানে আরেকজন যুক্ত থাকতো তাহলে কিন্তু এখানে CH2 লিখতাম। কেমন? ওকে, ঠিক আছে, আশা করি এটা ক্লিয়ার সবার। এখন এখান থেকে যে কোশ্চেনটা করে যে ইরিডিয়ার মধ্যে টোটাল লন পেয়ার কয়টা থাকে, দেখো একটা লন পেয়ার থাকে এখানে। দেখো ইরিডিয়াতে টোটাল লন পেয়ার কয়টা থাকে, দেখো একটা লন পেয়ার থাকে এখানে, একটা লন পেয়ার থাকে এখানে, একটা লন পেয়ার থাকে এখানে, তারপর একটা লন পেয়ার থাকে এখানে, তারপর তোমার একটা লন পেয়ার থাকবে এই জায়গায়, এই জায়গাটা লন পেয়ার, এই জায়গাটা লন পেয়ার। তাহলে ইরিডিয়ার কয়টা লন পেয়ার থাকে? ইরিডিয়ার মধ্যে এটার মধ্যে লন পেয়ার থাকবে হচ্ছে 6টা, লন পেয়ার থাকবে 6টা। তাহলে এবার একটা জিনিস আমাকে বলো তো, এখানে ইরিডিয়া তাহলে কয়টা সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে? ইরিডিয়া তাহলে কয়টা সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে? ইরিডিয়ার সন্নিবেশ বন্ধন গঠন করতে পারবে 6টা। সর্বোচ্চ কয়টা সন্নিবেশ বন্ধন গঠন করতে পারবে? 6টা সন্নিবেশ বন্ধন সে কিন্তু এখানে গঠন করতে পারবে। সে কয়টা পারবে? এখানে 6টা সন্নিবেশ বন্ধন গঠন করতে পারবে, কারণ এখানে 6টা লন পেয়ার আছে। আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে ইরিডিয়ার চার্জ কত? ইরিডিয়ার চার্জ কত? ইরিডিয়ার চার্জ কত? ইরিডিয়া দেখো, তুমি যদি দেখো এখানে 4টা মাইনাস আছে, তাহলে ইরিডিয়াকে আমরা চাইলে 4 মাইনাস এভাবেও লিখতে পারি। তাহলে ইরিডিয়াকে চাইলে আমরা 4 মাইনাস এভাবেও কিন্তু চাইলে লিখতে পারি। তাহলে ইরিডিয়ার চার্জ কত হয়ে থাকে? 4 মাইনাস হয়ে থাকে। তাহলে মোটামুটি ক্রিটিং এজেন্ট আমাদের এখানে শেষ। তাহলে ক্রিটিং এজেন্ট আমাদের এখানে শেষ। আশা করি এতটুকু আমরা সবাই এখানে বুঝতে পারছি। তাহলে এই বিষয়টিকে তুলে ফেলো, তুলা হলে একটু আমাকে জানাও কাইন্ডলি, তারপর আমরা কয়েকটা কোয়েশ্চেন সলভ করবো এখান থেকে। ওকে, হোপফুলি এটা আমরা সবাই বুঝতে পারছি। এগুলা না বোঝার মতো কোনো কিছু না, এগুলো তুমি বুঝার মতো জিনিস। হ্যাঁ, তাও যদি না বুঝো আমাকে বলো, আমি বুঝাই দিব জিনিসগুলো। তোমাদের একটু কঠিন লাগতে পারে, কারণ যেহেতু তোমরা এখন অর্গানিক কেমিস্ট্রি পড়ো নাই, একটু কঠিন লাগতে পারে, বাট অর্গানিক কেমিস্ট্রি বলে দেখবে এগুলো একদম সহজ লাগতেছে। ঠিক আছে, তো চলো আমরা তাহলে নেক্সটে চলে যাই। আমরা নেক্সটে চলে যাই, আসো। ঠিক আছে, আমরা এখন এই যে ক্লিনিক এজেন্ট যা যা বললাম এগুলোই তোমাকে এখানে অ্যাকচুয়ালি একটু করে মানে রিডিং করাই দিই বই থেকে। আমি তোমাকে বললাম এই চ্যাপ্টারটা তুমি নিজে বই থেকে পড়তে যাও না, বইয়ের যে যে ইম্পর্টেন্ট জিনিস সেটা আমি স্লাইডে তোমাকে দেখাই দিব। দেখো ক্লিনিক এজেন্ট যেটাকে আমি বলছিলাম অলরেডি, ক্লিনিক এজেন্ট এটাকে কিন্তু চিলিটিং এজেন্ট দিয়ে লেখে, এটা তোমাকে গত ক্লাসে কিন্তু বলছিলাম আমি। আচ্ছা, এখানের মধ্যে কি হবে, এই যে বিভিন্ন যে অবস্থান্তর মৌল এইটা 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 এগুলো কিন্তু প্রভাবক হিসেবে কাজ করে। এগুলো কি হিসেবে কাজ করে? এগুলো প্রভাবক রূপে কাজ করে। তাই এদেরকে আটকাই ফেলার জন্য কি করি আমরা? এদেরকে আটকাই ফেলার জন্য আমরা ক্লিটিং এজেন্ট ব্যবহার করি। তাহলে ক্লিটিং এজেন্ট কি করে? ক্লিটিং এজেন্ট যে কাজটা করে, এই অবস্থান্তর ধাতুর আয়ন যেগুলো আছে, যেগুলোকে ট্রেস এলিমেন্টও বলা হয়, যেগুলোকে কি বলা হয়? অবস্থান্তর মৌলের আয়নগুলোকে ট্রেস এলিমেন্টও বলা হয়ে থাকে। অবস্থান্তর মৌলের আয়নকে কি বলে? ট্রেস এলিমেন্ট বলে। এগুলোকে নিষ্ক্রিয় করে ফেলে। তাহলে ক্লিটিং এজেন্ট এগুলোকে নিষ্ক্রিয় করে ফেলে। ওকে, তো এখানে ক্লিটিং এজেন্টের ডেফিনেশনটা আরেকবার লিখছে এখানে। আর সব থেকে বেশি যেই ক্লিটিং এজেন্টে ব্যবহৃত হয় তাকে আমরা বলি ইডিটিএ, যেটা পূর্ণরূপটা এখানে দেওয়া আছে, ইথিলিন ডাইঅ্যামিন টেট্রাএসিটেট, যার সংকেত এখানে সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে। আচ্ছা, এর 4টা অক্সিজেন পরমাণু, 4টা অক্সিজেন পরমাণু আর 2টা নাইট্রোজেন পরমাণুতে মোট 6টা, কয়টা বলো তো? মোট 6টা, মোট 6টা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে, মানে লন পেয়ার আছে, মানে মোট 6টা লন পেয়ার আছে। আমি তোমাকে অলরেডি বলে আসছি। ওকে, আর এখানে সে কি করতে পারে? 6টা সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে, সে 6টা সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে। এগুলো তোমাকে সব কিন্তু বলা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আর ইথিলিন ডাইঅ্যামিন, ইথিলিন ডাইঅ্যামিন তোমার এখানে হচ্ছে এগুলোকে ব্যবহার করে ইডিএ, ইএনএ না তো, ইথিলিন ডাইঅ্যামিন, ইএনএ না ইডিএ, এটা হবে ইডিএ। ইথিলিন ডাইঅ্যামিন, এটা হবে ইডিএ, এটা হবে ইডিএ, ইথিলিন ডাইঅ্যামিন, ইথিলিন ডাইঅ্যামিন। ঠিক আছে, ওকে, এই যে ইথিলিন ইথিলিন ডাইঅ্যামিন ইডিএ, এটাকে আমরা ক্লিটিং এজেন্ট হিসেবে ব্যবহার করে থাকি। আর ক্লিটিং এজেন্ট হিসেবে তুমি এগুলোকে ব্যবহার করতে পারো। ওকে, আমরা কি সবাই বুঝতে পারছি সবাই? হ্যাঁ, ঢাকানোগুলো মুখস্থ করবো না, একবার রিডিং দিবা। এগুলো তো মুখস্থ করার কিছু নেই, তোমাকে অলরেডি আমি সব বলে আসছি এখানে যা যা লাগবে। কেমন? ওকে, চলো চলো নেক্সটে চলে যাই, চলো নেক্সটে চলে যাই। ওকে, চলো নেক্সটে চলে যাই। নেক্সটে আসো, বলো এটা কি বলতেছে? বলতেছে ইডিটিএ আয়নে, ইডিটিএতে কতটি নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে, মানে কয়টা লন পেয়ার আছে, কয়টা লন পেয়ার আছে, কয়টা লন পেয়ার আছে ইলেকট্রন যুগল আছে ইডিটিএতে। তাহলে এখানে আছে কয়টা বলো তো? 6টা। চুয়েটা আসে একটা কোশ্চেন, এখানে কয়টা আছে? 6টা আছে। তারপর যাই, বলতেছে নিচের ছকে বর্ণিত খাদ্য সংরক্ষণের জন্য তালিকা থেকে উপযুক্ত প্রিজারভেটিভ নির্বাচন করো। মানে এই খাদ্যগুলো সংরক্ষণ করার জন্য এখানে কিছু প্রিজারভেটিভের তালিকা দেওয়া আছে, এখানে কিন্তু প্রিজারভেটিভের কিছু তালিকা দেওয়া আছে। কোন খাদ্যে কোন প্রিজারভেটিভ ব্যবহার করব এটাই তোমাকে জিজ্ঞেস করা হয়েছে। চলো একদম ইজি থেকে আসি। আমরা সবাই জানি যে আমাদের এই যে ইলিশ মাছ সংরক্ষণ করি আমরা কোন পদ্ধতিতে, মনে আছে? খাদ্য লবণ দ্বারা বা কিউরিং পদ্ধতিতে। তাহলে এখানে আমরা এটাকে কি দ্বারা সংরক্ষণ করব? সোডিয়াম ক্লোরাইড দ্বারা সংরক্ষণ করব। তাহলে এটাকে সংরক্ষণ করা হবে সোডিয়াম ক্লোরাইড দ্বারা। আচ্ছা, এবার বলো একটু করে
আচার আচার আচারে আমরা কাকে ইউজ করে থাকি? আচার তৈরি করার জন্য আমরা কিন্তু ভিনেগার ইউজ করি। তোমাকে আমরা লাস্ট ক্লাসে বলছিলাম আচার তৈরি করার জন্য কিন্তু ভিনেগার ইউজ করি। তাই আচার তৈরি করার মাধ্যমে যে খাদ্য সংরক্ষণ পদ্ধতি, এটাকে আমরা বলি পিকলিং করা। তাহলে ভিনেগারের মাধ্যমে যখন আমরা খাদ্য সংরক্ষণ করি, ভিনেগার দিয়ে আমরা কিভাবে খাদ্য সংরক্ষণ করি? আচার তৈরি করার মাধ্যমে। তাহলে ভিনেগার দিয়ে যখন আমরা খাদ্য সংরক্ষণ করি, সেই পদ্ধতির নাম কি? পদ্ধতির নাম কিন্তু পিকলিং করা। কারণ ধরো ভিনেগার দিয়ে তুমি একটা কিছুকে সংরক্ষণ করবা, ওটাকে তুমি আচার তৈরি করে ফেলো। আর আচার তৈরি করে সংরক্ষণ করার যে প্রসেসটা, তার নাম কিন্তু আমাদের কি বলতো? পিকলিং পদ্ধতি। ওকে, তো পিকল বা আচার তৈরি করে আমরা, আচার সংরক্ষণ করে আমরা কাকে দিয়ে? ভিনেগারকে দিয়ে আমরা সংরক্ষণ করতে পারি। আচ্ছা, জেলি, জেলি কি দিয়ে সংরক্ষণ করি? জেলি আসলে অ্যাকচুয়ালি কি? চিনি সিরাপ এক প্রকারের। তাহলে চিনি দ্বারা হচ্ছে আমরা জেলিকে সংরক্ষণ করব। তাহলে কি করব? চিনি দ্বারা হচ্ছে আমরা জেলিকে সংরক্ষণ করব। আচ্ছা, আর সফট ড্রিঙ্কস বা কোমল পানীয় তোমরা নিশ্চয়ই জানো কার্বন মনোঅক্সাইড থাকে এখানে। আর তাহলে বাকিটা তো বুঝতেই পারতেছি। তাহলে একটা অপশনে বাকি আছে, তার এখানে থাকবে গামা রশ্মি। বলো এইটা কি বুঝতে পারছি আমরা সবাই? এই কোয়েশ্চনটা কি সবাই বুঝতে পারছি আমরা? হ্যাঁ, হাজারি স্যারের বই থেকে নেওয়া, হাজারি স্যারের বই থেকে নেওয়া, হাজারি স্যারের বই থেকে নেওয়া। যেই দাগানো বইয়ে যে স্লাইডগুলো তুমি দেখতেছো এখানে, সবগুলো কিন্তু হাজারি স্যারের বই থেকে নেওয়া এখানে। চলো নেক্সটে চলে যাই। আশা করি তুমি এটা বুঝতে পারছো। দেখো বইয়ের আশা কোয়েশ্চন, ইজি কোয়েশ্চন এগুলা। বলে কোনটা? কৃত্রিম খাদ্য সংরক্ষক। কৃত্রিম খাদ্য সংরক্ষক কোনটা? আমরা অলরেডি দেখে আসছি সোডিয়াম বেনজয়েড। সোডিয়াম বেনজয়েড, সোডিয়াম বেনজয়েডকে আমরা বলে থাকি পৃথিবীতে সব থেকে বেশি ব্যবহৃত, মানে সব থেকে বেশি ব্যবহৃত খাদ্য সংরক্ষক। দেখো একটা জিনিস মনে রাখবা, তোমাকে যদি জিজ্ঞেস করে উত্তম খাদ্য সংরক্ষক কোনটা, উত্তম খাদ্য সংরক্ষক কোনটা হবে? তোমার আনসার হবে ভিনেগার। ভিনেগার হচ্ছে সব থেকে উত্তম খাদ্য সংরক্ষক। বাট তোমাকে যদি বলে বহুল ব্যবহৃত খাদ্য সংরক্ষক কোনটা, তোমাকে যদি জিজ্ঞেস করে বহুল ব্যবহৃত খাদ্য সংরক্ষক কোনটা, তাহলে আনসার হবে সোডিয়াম বেনজয়েড বা বেনজয়েডটা। কেমন? তোমাকে আনসার তাহলে দিতে হবে সোডিয়াম বেনজয়েড। এটা সব থেকে বেশি ব্যবহৃত হয়। এগুলো কিন্তু দাগানোর এখানে ছিল, ঠিক আছে? আচ্ছা, ওকে, ভেরি গুড। তারপর যাই, বলো প্রিজারভেটিভ হিসেবে ব্যবহৃত হয় কোনটা? দেখো এটা 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 প্রিজারভেটিভ হিসেবে ব্যবহৃত হয়, এগুলো প্রিজারভেটিভ হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু মিথানলকে কি করা যায় না? তিনটা জিনিস ছিল। দেখো মিথানল ছিল, তারপরে ক্যালসিয়াম কার্বাইড ছিল, তারপরে তোমার ফরমালিন ছিল। এই তিনটা জিনিসকে আমরা কি করতে পারবো না আমরা। এই তিনটা জিনিসকে কিন্তু আমাদের প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করা যাবে না। এই তিনটা জিনিসকে প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করা যাবে না। এখানে আনসার কি হবে? আনসার হবে এখানে 1 এবং 2। আনসার হবে এখানে 1 এবং 2 হচ্ছে তোমার আনসার হবে। তারপর ফরমালিনে কি পরিমাণ মিথানেল থাকে? ফরমালিনে 40% মিথানেল থাকে। ফরমালিনে কি থাকে? 40% মিথানেল থাকে। তাহলে ফরমালিনে কি থাকে? 40% তোমার কাছে এখানে মিথানেল থাকবে। কোনটা খাদ্য সংরক্ষক নয়? ওই তিনটার মধ্যে যে কোনো একটা হবে। ফরমালিন আছে দেখো এখানে, তাহলে ফরমালিন এটা কিন্তু কি না? খাদ্য সংরক্ষক নয়। তারপর কোনটা প্রাকৃতিক খাদ্য সংরক্ষক? প্রাকৃতিক খাদ্য সংরক্ষক কোনটা? লবণ। লবণকে আমরা কিন্তু কি বলি? লবণ যেটা আছে আমাদের, লবণ হচ্ছে আমাদের প্রাকৃতিক খাদ্য সংরক্ষক হয়ে থাকে। কোনটা উত্তম খাদ্য সংরক্ষক? উত্তম খাদ্য সংরক্ষক একটু আগে তোমাকে বলে আসছি, ভিনেগার। ভিনেগার হচ্ছে উত্তম খাদ্য সংরক্ষক। ভিনেগার উত্তম খাদ্য সংরক্ষক। তারপর মনে আছে ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্য পানি সক্রিয়তার মান কত হইতে হয়? তোমাকে অলরেডি বলছিলাম, যদি ব্যাকটেরিয়া বৃদ্ধি করতে চাও তাহলে পানি সক্রিয়তার মান AW কি হইতে হয়? এই যে 0.90, তার থেকে যদি বেশি হয় তাহলে সেখানে ব্যাকটেরিয়া কিন্তু জন্মাইতে পারে বা ব্যাকটেরিয়া বৃদ্ধি পাইতে পারে। তাহলে ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্য আমার এটা ছিল 0.90 থেকে বেশি। এটা তোমাকে কিন্তু পড়াইছিলাম, তাই না ভাই? এই জিনিসটা তোমাকে পড়ানো হয়েছিল। তারপর কোনটা অতিরিক্ত আর্দ্রতা শোষণ করে খাদ্যকে সংরক্ষণ রাখে? দেখো আমরা বলছিলাম না, চিনি যেটা থাকে, চিনি কি করে? চিনি যেটা করে, ব্যাকটেরিয়ার যে কোষস্থ জলীয় অংশ এটাকে কি করে? সে অসমোসিস প্রক্রিয়াতে শোষণ করে। সে কি করে? অসমোসিস প্রক্রিয়ায় শোষণ করে। তাই এখানে আমরা মনে রাখবো অতিরিক্ত আর্দ্রতা শোষণ করে কে? অতিরিক্ত আর্দ্রতা শোষণ করে কিন্তু আমাদের এই চিনি। তাহলে চিনি কি করবে? এখানে চিনি অতিরিক্ত আর্দ্রতা শোষণ করে। তাহলে চিনি কি করে? চিনি হচ্ছে আমার কাছে অতিরিক্ত আর্দ্রতা শোষণ করে নেয়। অতিরিক্ত আর্দ্রতা শোষণ করে নেয়। কি বুঝতে পারছি আমরা? অতিরিক্ত আর্দ্রতা কি করে? শোষণ করে নেয়। আশা করি বুঝতে পারছি। তারপর কোন উপাদান দ্বারা খাদ্য সংরক্ষণ পদ্ধতিকে কিউরিং বলে? আমরা বলছিলাম দেখো, যদি আমি লবণ দ্বারা খাদ্য সংরক্ষণ করি তাহলে এটাকে বলবো কিউরিং। যদি আমরা আচার তৈরির মাধ্যমে যদি আমরা খাদ্য সংরক্ষণ করি তাহলে তাকে আমরা বলি পিকলিং করা।
এগুলো কিন্তু একদম কমন এমসিকিউ, তাই এগুলো লিখে লিখে দিচ্ছি, ঠিক আছে? তাহলে লবণের মাধ্যমে বা খাদ্য লবণের মাধ্যমে তোমার সংরক্ষণ করাকে আমরা বলি আমাদের কিউরিং করা। তারপর কোনটা মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট? ওই যে কোনটা কোনটা ছিল, বিএইচএ, তারপরে বিএইচটি, তারপরে টিবিএইচকিউ, টিবিএইচকিউ, তারপরে ছিল প্রোপাইল গ্যালেট বা পিজি। তাহলে এখানে থাকবে টিবিএইচকিউ। তাহলে এগুলো হচ্ছে মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট। তারপর সরবিক অ্যাসিড হচ্ছে, দেখো আমি তোমাকে বলছিলাম এটা কি ছিল, অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট ছিল। এটা কি ছিল, অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট। তোমাকে এগুলো নামগুলো একটু শিখতে বলছি, তাই না? তাহলে দেখো ফার্স্ট অফ অল এটা কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট না, তাহলে এখানে সবগুলো ডাবল ডাবল অপশন আছে, তাহলে বাকিগুলো কিন্তু তোমার আর চেক করার দরকারই নেই। তারপরে তুমি যদি চেক করতে চাও আমি তোমাকে দেখা দিতে পারি, এটা অ্যান্টিমাইক্রোবিয়াল প্রিজারভেটিভ ছিল, আর এটা কিন্তু আইউপ্যাক নামটা এটা হইতো। তোমাকে আমি ওই সংকেতটা তোমাকে কিন্তু আমি লিখে বলছিলাম যে তুমি এটা মনে রাখবা। সংকেতটা কিরকম ছিল, সংকেতটা ছিল এরকম যে দেখো CH3, তারপরে তো এরকম CH সরি ডাবল বন্ড CH হইতো, তারপর তোমার কাছে হচ্ছে এখানে আবার CH থাকতো, তারপর তোমার কাছে এখানে হচ্ছে আবার ডাবল বন্ড CH থাকতো, এখানে তোমার COOH থাকতো। যেমন এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার কার্বন, এটা 5 নাম্বার কার্বন, এটা 6 নাম্বার কার্বন। দেখো এখানে কি তো দেখো, এই যে 2 নাম্বার থেকে ডাবল বন্ড স্টার্ট, আবার 4 নাম্বার থেকেও ডাবল বন্ড স্টার্ট, সরি 4 নাম্বার থেকেও ডাবল বন্ড স্টার্ট, এই দেখো 4 নাম্বার থেকেও ডাবল বন্ড স্টার্ট। তাই এটাকে বলছিলাম আমরা 2,4। আবার এখানে টোটাল 6 কার্বন, তাই এখানে হেক্স। এখানে 2টা অ্যালকিন ডাবল বন্ড, তাই এটা ডাইইন। আবার 1 নাম্বারে দেখো OH COH আছে, তাই এটাকে 1 ওইক অ্যাসিড বলে। তাহলে এটাও কিন্তু একটা নামকরণ। তাহলে এখানে আমরা এটা কি বলবো, 1 এবং 2 হবে হচ্ছে আনসার। বুঝতে পারছি আমরা সবাই, 1 এবং 2 হচ্ছে তোমার কাছে আনসার। তারপর খাদ্য সংরক্ষণে ব্যবহৃত অ্যান্টিঅক্সিডেন্ট এজেন্ট কোনটা? অ্যান্টিঅক্সিডেন্ট আমরা কোন এজেন্ট থাকে এখানে বলো তো, বিএইচএ। বিএইচ হচ্ছে এখানে অ্যান্টিঅক্সিডেন্ট এজেন্ট। তারপর প্রাকৃতিক পচন রোধকের মধ্যে কোনটা অ্যান্টিঅক্সিডেন্ট? অ্যান্টিঅক্সিডেন্ট কোনটা বলো তো এখানে, প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট কোনটা? প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট দেখো হলুদ যেটা থাকে, হলুদ, হলুদ কিন্তু প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। বিএইচএ বিএইচটি এগুলো তো কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট। তাহলে আমরা এখানে বলতে পারি হলুদ এটা কিন্তু প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, এটা কিন্তু কি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। তারপর বিএইচএ বিএইচটি এগুলো দ্বারা আমরা কি করি বলতো, কোন ধরনের খাদ্য সংরক্ষণ করি? তেল ও চর্বি জাতীয় খাদ্য। কোন খাদ্য? তেল এবং চর্বি জাতীয় খাদ্য, কারণ তেল এবং চর্বি জাতীয় খাদ্যের তোমার কিন্তু জারণ ঘটে। তারপর মাংস সংরক্ষণে ব্যবহৃত খাদ্য সংরক্ষণ কোনটা? তোমাকে গতকালকে বলছিলাম নাইট্রেট যেগুলো থাকে, নাইট্রাইট, নাইট্রেটগুলো কোথায় ব্যবহৃত হয়? মাংস সংরক্ষণে ব্যবহৃত হয়, মাংস সংরক্ষণে ব্যবহৃত হয়। বাট তুমি যদি নাইট্রেটকে অধিক পরিমাণ ব্যবহার করো, নাইট্রেটকে অধিক পরিমাণ ব্যবহার করো, তাহলে সেটা ক্যান্সার তৈরি করতে পারে। তাহলে একটু মনে রাখবা, এটাও কিন্তু দাগানোর এখানে ছিল যে নাইট্রাইট এটা আমরা কোথায় ব্যবহার করি, নাইট্রাইট লবণ যেগুলা, এগুলো আমরা কোথায় ব্যবহার করি? এগুলো হচ্ছে আমরা মাংস সংরক্ষণে ব্যবহার করতে পারি, মাংস সংরক্ষণ। কিন্তু এটার অধিক ব্যবহার কি করতে পারে, এটার অধিক ব্যবহার কি করতে পারে, এটার অধিক ব্যবহার ক্যান্সার তৈরি করতে পারে। এটার অধিক ব্যবহার, এটার অধিক ব্যবহার কি তৈরি করতে পারে? ক্যান্সার সৃষ্টি করতে পারে। এটার অধিক ব্যবহার ক্যান্সার সৃষ্টি করতে পারে, ঠিক আছে? এটা একটু করে তাহলে মনে রাখবা। চলো নেক্সটে দেখি। ওই এটাই তো আসে গেছে, মানবদেহে ক্যান্সার সৃষ্টি করে কোনটা, সহায়ক কোনটা? এই যে নাইট্রেট লবণ। তাহলে সোডিয়াম নাইট্রেট এটা ক্যান্সার সৃষ্টি করতে পারে। চিপস চানাচুর যেগুলা প্যাকেটজাত খাবার, এগুলাকে আমরা এখানে আমি তোমাকে বলছিলাম যেগুলা প্যাকেটজাত বা প্রক্রিয়াজাত খাবার, মনে আছে? এটা সংরক্ষণ করার জন্য কাদেরকে ব্যবহার করি আমরা? ওই যে বেনজয়েড এবং ওই যে বেনজোইক অ্যাসিড এবং সোডিয়াম বেনজয়েড, এগুলো সংরক্ষণ করার জন্য আমরা সোডিয়াম বেনজয়েড কিন্তু আমরা ব্যবহার করতে পারি। ওকে, তারপর যেই বলো কোন পিএইচে, কোন পিএইচে, কোন পিএইচে খাদ্যদ্রব্য ব্যাকটেরিয়া দ্বারা নষ্ট হয় না? যদি পিএইচ এর মান কি হয়, পিএইচ এর মান যদি 4.5 থেকে কম হয়ে থাকে, মানে অম্লীয় পরিবেশে এই খাদ্যদ্রব্য কিন্তু ব্যাকটেরিয়া দ্বারা নষ্ট হয় না। ব্যাকটেরিয়া দ্বারা কি হয় না? নষ্ট হয় না। তাহলে লেস দেন কি হবে এখানে? লেস দেন এখানে 4.5 হবে, লেস দেন এখানে 4.5 হবে। তারপর ইডিটিএ কিভাবে খাদ্য সংরক্ষণ করে? কিলেট গঠনের মাধ্যমে। কি গঠনের মাধ্যমে? কিলেট গঠনের মাধ্যমে, মানে ওই যেরকম চারপাশ থেকে এভাবে ঘিরে ধরার মাধ্যমে বা কিলেট গঠন করার মাধ্যমে খাদ্য সংরক্ষণ করে। দেন খাদ্যদ্রব্য পচনের কারণ কি? খাদ্যদ্রব্য পচনের কারণ কি? সোডিয়াম বেনজয়েট না, এটা তো পচনের কোনো কারণ না, এটা তো ফুড প্রিজারভেটিভ। খাদ্যের জারণ হইতে পারে, এটা একটা পচনের কারণ। অ্যান্টিঅক্সিডেন্টের অভাব, এটাও কিন্তু পচনের কারণ। অ্যান্টিঅক্সিডেন্ট কম থাকলে একদমই যদি না দাও তাহলে সহজে জারণ হয়ে যাবে, তাই খাদ্যের কিন্তু পচন ঘটবে।
তাহলে পচনের কারণ হচ্ছে 2 এবং 3। তাহলে পচনের কারণ কি? পচনের কারণ হচ্ছে 2 এবং 3। ঠিক আছে। তারপর কোনটা কৃত্রিম খাদ্য সংরক্ষক? কৃত্রিম খাদ্য সংরক্ষক কোনটা? সোডিয়াম বেনজোয়েট। সোডিয়াম বেনজোয়েট এটা অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট। এটা কি? এটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, এটা হচ্ছে কৃত্রিম খাদ্য সংরক্ষক। তারপরে প্রাকৃতিক খাদ্য সংরক্ষক কোনটা বলো তো? প্রাকৃতিক খাদ্য সংরক্ষক কোনটা? প্রাকৃতিক খাদ্য সংরক্ষক কোনটা? দেখো, এটা হচ্ছে লবণ, এটা হচ্ছে লবণ। এটা কি বলতে পারবা? এটা হচ্ছে সুক্রোজ বা চিনি। এটা কি? সুক্রোজ বা চিনি। দেখো, এটাও প্রাকৃতিক খাদ্য সংরক্ষক, এটাও প্রাকৃতিক খাদ্য সংরক্ষক, কিন্তু এটা কিন্তু প্রাকৃতিক খাদ্য সংরক্ষক না। যদি এটা লেখা থাকতো 6 থেকে 10% CH3 COOH, এটা কিন্তু প্রাকৃতিক, এটা প্রাকৃতিক, কিন্তু এটা কিন্তু প্রাকৃতিক না। তাহলে আনসার হবে 1 এবং 2। তোমাকে আমি শিখাইছিলাম এটা কিন্তু প্রাকৃতিক না। শুধু যদি অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড লেখা থাকে, শুধু যদি অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড লেখা থাকে, সেটা কিন্তু কৃত্রিম ফুড প্রিজারভেটিভ হয়ে থাকে। বুঝছো? সেটা কিন্তু কৃত্রিম ফুড প্রিজারভেটিভ হয়ে থাকে। ওই বি কেন বলতেছো? বি না তো, এটা হবে না, এটা হবে না। এটা চিনি, এটা চিনি। চিনি চিনি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক না, চিনি কিন্তু প্রাকৃতিক খাদ্য সংরক্ষক ছিল। তুমি খেয়াল করে দেখো, এখানে আমি তোমাকে গতকালকে পড়াইছি। নির্মেট, এটা তো অলরেডি পড়ছি। কোনটাকে কিউরিং বলে? কিউরিং বলবো হচ্ছে খাদ্য লবণ দ্বারা খাদ্যকে সংরক্ষণ করাকে কিউরিং বলে। তারপর দেখো, সবজি সংরক্ষণের জন্য কোনটার মধ্যে ডুবিয়ে রাখতে হয়? দেখো তো, যে কোনো কিছু সংরক্ষণ যখন আমরা করি, কাঁচা ফল, মাংস, শাকসবজি, আমরা কিন্তু লবণের মধ্যে ডুবাই ফেলি আগে। লবণের মধ্যে ডুবাইলে কি হয়? ওই ত্বকের থেকে যে বিভিন্ন ধরনের তোমার ময়লাগুলা, ওগুলো কিন্তু শোষিত হয়ে যায়। তো এখানে আমরা লবণের দ্রবণে কিন্তু আমরা ডুবাই ফেলি। কেমন? তাহলে লবণের দ্রবণে আমরা কাকে ডুবাইতে পারি? কাঁচা ফল, মাছ, মাংস, মাছ। দেখবা তুমি বাসা বাড়িতে বাজার করে আনার পরে এগুলোকে কিন্তু কি করে বলো তো? লবণের পানিতে ডুবানো হয় ফার্স্টে আগে। দেখবা কিছুক্ষণ লবণের পানিতে কিন্তু রাখা হয়। দেখবা মাছ ধোয়ার জন্য কিন্তু আলাদা লবণ আছে। তো এগুলোকে কিন্তু লবণের পানিতে, খেয়াল করছো কখনো তোমরা বাসাতে? ডুবানো হয়, খেয়াল করে দেখবা। ঠিক আছে, লবণের পানিতে ডুবানো হয়। যাই হোক, চলো নেক্সটে যাই। নেক্সটে কোনটা অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট নয়? দেখো, অ্যান্টিব্যাকটেরিয়াল জিনিসটা কি? এটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়ালের অপর নাম। এটার অপর নাম কি বলতো? অপর নাম অ্যান্টিমাইক্রোবিয়াল। অ্যান্টিমাইক্রোবিয়াল, এটার অপর নাম হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল। তাহলে বলছে কোনটা অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট নয়? দেখো তো, থায়ামিন এই নামে তো আমরা কিছু পড়ি নাই। থায়ামিন এই নামে কি কিছু পড়ছি আমরা? না, থায়ামিন এই নামে কিছু পড়ি নাই। তাহলে এটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট না। তারপর খাদ্য সংরক্ষণে অ্যান্টিঅক্সিডেন্ট এজেন্ট কোনটি? অ্যান্টিঅক্সিডেন্ট কোনটা বলতো? অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে, এটা তো আমাকে বলছে অলরেডি, বিএইচআই, এগুলো রিপিট এসে দিই একটা এমসিকিউ। তারপর প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট কোনটা? তোমাকে অলরেডি বলছিলাম আমি, এই যে অক্সিজেন শোষণকারী যারা ছিল, অক্সিজেন শোষণকারী, এগুলো ছিল প্রাকৃতিক। এগুলো ছিল কি বলতো? প্রাকৃতিক। এরকম আমাদের দেখো বিটা ক্যারোটিন, এটা ছিল বিটা ক্যারোটিন, মনে আছে? দেখো ভিটামিন সি, ভিটামিন ই, বিটা ক্যারোটিন, এগুলো কিন্তু কি ছিল? প্রাকৃতিক ছিল। তারপর মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট কোনটা? মুক্তমূলক শোষণকারী ছিল টিবিএসকিউ, বিএইচএ, এগুলো ছিল মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট। বিএসটি, এটার পূর্ণরূপ কি হবে? বিউটাইলেটেড হাইড্রোক্সিটোলুইন। বিউটাইলেটেড হাইড্রোক্সিটোলুইন, হাইড্রোক্সিটোলুইন। দেখো এখানে এখানে লিখছে কি? ভুলগুলো দেখাই দিই। এখানে লিখছে হাইড্রো, এটা ভুল। তারপর এখানে লিখছে কি? বিউটা হাইড্রেটেড, এটা ভুল। বিউটা হাইড্রেটেড, এটা ভুল। বিউটাইলেটেড হবে, বিউটাইলেটেড। ঠিক আছে, বিউটাইলেটেড হবে। ওকে, তারপর যাই। বলতেছে অ্যান্টিঅক্সিডেন্টের কাজ কি? অ্যান্টিঅক্সিডেন্টের কাজ কি বলতো? এই যে জারণ ক্রিয়াকে মন্থর করে দেওয়া, এটা হচ্ছে কার কাজ? এটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্টের কাজ। সে তাপমাত্রাকেও নিয়ন্ত্রণ করে না, আবার সে কিন্তু পানিকেও শোষণ করে না। পানিকে শোষণ করে কিন্তু তার কাজ না। আবার তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করাও কিন্তু তার কাজ না। তার কাজ হচ্ছে শুধুমাত্র জারণ ক্রিয়াকে মন্থর করা। বলো, খাদ্য প্রিজারভেটিভ হিসেবে বেনজোয়েটের সর্বোচ্চ অনুমোদিত মাত্রা কত? এটা তোমাকে গত ক্লাসে বলছিলাম 0.1%। সোডিয়াম বেনজোয়েটকে সর্বোচ্চ কতটুকু ব্যবহার করা যায়? 0.1% পরিমাণ ব্যবহার করা যায়। খাদ্যদ্রব্য নষ্ট হওয়ার কারণ কয়টা ছিল? মূল কারণ ছিল কিন্তু 3টা। মূল কারণ কি ছিল? মূল কারণ ছিল কিন্তু 3টা। এগুলো তোমাকে ওই সবগুলা, মানে একটা ছিল কি বলতো? অণুজীব দ্বারা আক্রমণ, একটা হচ্ছে এনজাইমের প্রভাবে ওই যে জারণ হয়ে যাওয়া, কেমন? আরেকটা কি ছিল? ধাতব আয়নের প্রভাব। এই 3টা কিন্তু মূল কারণ ছিল। কি কি ছিল? কি কি ছিল দেখো তো, কি কি ছিল? এই যে এনজাইমের আক্রমণ, এনজাইমের দ্বারা। একটা ছিল কি? অণুজীব দ্বারা আক্রমণ, অণুজীব দ্বারা আক্রমণ। 2 নাম্বার কি ছিল? এনজাইমের প্রভাবে জারণ, এনজাইমের প্রভাবে, এটা গত ক্লাসের পড়া, জারণ। 3 নাম্বার কি ছিল? 3 নাম্বার ছিল
এই যে ধাতব আয়ন আর ধাতব আয়নের প্রভাবে জারণ বিজারণ, এই তিনটা কিন্তু মূল কারণ ছিল খাদ্যদ্রব্য নষ্ট হওয়ার পিছনে। তারপর যাই, ওকে, আমাদের এখন ভিনেগার শুরু হবে। আচ্ছা, ভিনেগার শুরু হওয়ার আগ পর্যন্ত আমাকে একটু বলো তো, যা যা তোমাকে পড়েছি তা কি তুমি বুঝতে পারছো? যা যা তোমাকে পড়ানো হয়েছে তা কি তুমি বুঝতে পারছো? একটু আমাকে জানাবা। ভিনেগার তো আমরা শুরু করবো, বাট ভিনেগার পড়ানোর আগে যা যা তোমাকে পড়াইছি তা কি তুমি বুঝতে পারছো সবগুলা? হ্যাঁ, আশা করি তুমি বুঝতে পারছো, কারো এখানে কোনো ডাউট নেই। তো চলো আমরা তাহলে এখন ভিনেগার শুরু করবো। কেমন? আমরা তাহলে এখন ভিনেগার শুরু করবো। প্রথম কথা, ভিনেগারের অপর নাম কি? ভিনেগারের অপর নাম হচ্ছে সিরকা। তাহলে ভিনেগার কারেক্টটা কি নামে ডাকা হয়? ভিনেগার কারেক্টটা সিরকা, এই নামেও ডাকা হয়ে থাকে। তাহলে ভিনেগারের অপর নাম কি? ভিনেগারের অপর নাম হচ্ছে সিরকা। এখন ভিনেগার জিনিসটা কি? ভিনেগার জিনিসটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। তাহলে কাকে বলবো আমরা? দেখো, ফার্স্ট অফ অল এটার ডেফিনেশন কি? ইথানোয়িক অ্যাসিডের, ইথানোয়িক অ্যাসিডের, আর ইথানোয়িক অ্যাসিডের সংকেত কিরকম? CH3 তারপরে COOH। ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। ভিনেগার বলে। তাহলে ভিনেগারের ডেফিনেশনটা আশা করি তোমাদের সবার ক্লিয়ার। তার মানে আমি যদি এখানে জিজ্ঞেস করি তোমাকে, তার মানে ভিনেগারের মধ্যে অ্যাকচুয়ালি কি থাকতেছে? তাহলে দেখো, তাহলে ভিনেগারের মধ্যে অ্যাকচুয়ালি কি থাকতেছে? দেখো, ভিনেগারের মধ্যে থাকতেছে 6 থেকে 10% হচ্ছে আমার ইথানোয়িক অ্যাসিড, আর বাকি অংশটা কি থাকতেছে? পানি। তাহলে বাকি যে 90 থেকে 94% তা থাকতেছে হচ্ছে পানি। এটা কি সবাই বুঝতে পারতেছি? দেখো, তাহলে ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে আমরা ভিনেগার বলতেছি। তাহলে ভিনেগারের মধ্যে 6 থেকে 10% তো ইথানোয়িক অ্যাসিড আছে, বাট বাকি যে 90 থেকে 94% সেটা কি আছে? সেটা সেখানে পানি আছে। ওকে, তার মানে ভিনেগারের মধ্যে অ্যাকচুয়ালি দুটো উপাদান থাকে। তার মানে ভিনেগারের মধ্যে অ্যাকচুয়ালি দুটো উপাদান থাকে। ভিনেগারের মধ্যে শুধু যদি আমি বলি ইথানোয়িক অ্যাসিড থাকে, সেটা ভুল হবে। ভিনেগারের মধ্যে ইথানোয়িক অ্যাসিড তো থাকেই, ভিনেগারের মধ্যে ইথানোয়িক অ্যাসিড তো থাকেই, এর সাথে সাথে এখানে কিন্তু পানিও থাকে। আমি যদি বলি ভিনেগারের মধ্যে শুধুমাত্র ইথানোয়িক অ্যাসিড থাকে, সেটা কিন্তু ভুল হবে। তাহলে ভিনেগারের মধ্যে 6 থেকে 10% ইথানোয়িক অ্যাসিড থাকবে, এর সাথে সাথে বাকি 90 থেকে 94% কিন্তু পানি থাকবে। হোপফুলি তুমি এতটুকু বুঝতে পারছো। আর সাধারণত আমরা যখন ভিনেগার দ্বারা খাদ্য সংরক্ষণ করি, আমরা আচার তৈরি করার মাধ্যমে খাদ্য সংরক্ষণ করি। তাহলে ভিনেগার দ্বারা খাদ্য সংরক্ষণ পদ্ধতির নাম কি? তাহলে সাধারণত আমরা কি করি? সাধারণত আচার তৈরির মাধ্যমে ভিনেগার দ্বারা খাদ্য সংরক্ষণ করা হয়। ভিনেগার দ্বারা খাদ্য সংরক্ষণ করা হয়। তাই ভিনেগার দ্বারা খাদ্য সংরক্ষণ পদ্ধতির নাম কি হবে? নাম হচ্ছে পিকলিং পদ্ধতি। কারণ ওই যে পিকলিংয়ে কি করি আমরা? আচার দিয়ে সংরক্ষণ করি না? নাম কি? নাম হচ্ছে পিকলিং পদ্ধতি। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। এবার আমাকে একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, ভিনেগারের মধ্যে অ্যাকচুয়ালি কি কি থাকে দেখো তো। তাহলে তুমি বলতেছো ভিনেগার যেটা আছে, ভিনেগার এখানের মধ্যে যেহেতু ইথানোয়িক অ্যাসিড আছে, যেহেতু ভিনেগারের মধ্যে কি থাকে? ইথানোয়িক অ্যাসিড থাকে। তাহলে ইথানোয়িক অ্যাসিড কি সবল অ্যাসিড নাকি দুর্বল অ্যাসিড? কেউ বলতে পারবা? এই যে ইথানোয়িক অ্যাসিড, এটা কি সবল অ্যাসিড নাকি দুর্বল অ্যাসিড? মনে রাখবা, এটা হচ্ছে দুর্বল অ্যাসিড। এটা কি অ্যাসিড? এটা হচ্ছে দুর্বল অ্যাসিড। তাহলে ভিনেগারের মধ্যে কি আছে আমার? এটা কিন্তু দুর্বল অম্ল। আচ্ছা আচ্ছা, ইথানোয়িক অ্যাসিডে কি হাইড্রোজেন বন্ধন থাকে নাকি থাকে না? যেহেতু ভিনেগারটা ইথানোয়িক অ্যাসিড দিয়ে গঠিত, আবার পানি দিয়ে গঠিত, দুইটার মধ্যেই কিন্তু হাইড্রোজেন বন্ধন থাকবে। তাহলে ভিনেগারের মধ্যে কি থাকবে বলতো? হাইড্রোজেন বন্ধনের উপস্থিতি আছে। তাহলে ভিনেগারে কি আছে? ভিনেগারে কিন্তু হাইড্রোজেন বন্ড এটা কিন্তু আছে। তাহলে ভিনেগারে কি থাকবে? ভিনেগারে হাইড্রোজেন বন্ধন থাকবে। আচ্ছা, এইবার আরেকটা যদি আমি তোমাকে জিনিস জিজ্ঞেস করি, সেটা হচ্ছে তুমি যখন জৈব রসায়ন পড়বা তখন তোমাকে এই জিনিসটা আমরা পড়াবো, বা তোমরা 9-10-এও কিন্তু পড়ে আসছো। দেখো, ভিনেগারের মধ্যে ইথানোয়িক অ্যাসিড আছে, মনে আছে তোমরা 9-10-এ ইথানোয়িক অ্যাসিডটা
কোন যৌগ থেকে তৈরি করছিলা? তোমাদের কি মনে পড়ে তোমরা ইথানোয়িক অ্যাসিডকে কোন যৌগ থেকে তৈরি করছো? তোমরা কিন্তু ইথানল থেকে তৈরি করছো। ইথানলকে জারণ করে করে তুমি কিন্তু ভিনেগার পাইছিলা, ইথানোয়িক অ্যাসিড পাইছিলা। মনে আছে তোমাদের? তোমরা যখন 9 টেনে ছিলে তোমরা কিন্তু পড়ছিলা ইথানলকে যদি কি করি আমরা জারণ করি, ইথানলকে জারণ করার পরে আমরা কিন্তু ইথানোয়িক অ্যাসিড পাবো। তাহলে ইথানোয়িক অ্যাসিডের কাঁচামাল হিসেবে আমরা কাকে ব্যবহার করব? আমরা কাঁচামাল হিসেবে ব্যবহার করবো কিন্তু ইথানলকে। তাহলে মনে রাখবো আমরা এই যে ইথানোয়িক অ্যাসিড বা ভিনেগার, এটার ভিনেগারে ইথানোয়িক অ্যাসিড থাকে, তাহলে এটার বাণিজ্যিক কাঁচামাল কি হবে? এটার বাণিজ্যিক বাণিজ্যিক কাঁচামাল, বাণিজ্যিক কাঁচামাল কোনটা? বাণিজ্যিক কাঁচামাল হচ্ছে আমাদের ইথানল। তাহলে যদি জিজ্ঞেস করে ভিনেগারের বাণিজ্যিক কাঁচামাল কি, ভিনেগারের বাণিজ্যিক কাঁচামাল হচ্ছে আমাদের ইথানল। এতটুকু কি বোঝা গেছে কিনা একটু আমাকে জানো। এতটুকু বোঝা গেছে কিনা আমাকে একটু করে জানো। এতটুকু বোঝা গেছে কিনা এই জিনিসগুলো একটু আমাকে জানো। এতটুকু তুমি বুঝতে পারছো কিনা? আশা করি বুঝতে পারতেছো। এখানে কারো কোনো ডাউট থাকার কথা না। হ্যাঁ, ঠিক আছে, চলো এইবার আসি আমরা নেক্সটে যাই। নেক্সটে হচ্ছে আমরা ভিনেগার থেকে আর 2-1টি ইনফরমেশন তোমাকে দিই। যেহেতু ভিনেগারের মধ্যে তোমার হচ্ছে কি থাকবে, দুর্বল অ্যাসিড আছে, আর অ্যাসিডের পিএইচটা কিন্তু 7 থেকে কম হয়ে থাকে। সাধারণত ভিনেগারের যে পিএইচ আছে এইটার মান 2.2 থেকে 2.73 এটার মধ্যে হয়ে থাকে। সাধারণত ভিনেগারের পিএইচ মানটা কত হয়ে থাকে? 2.2 থেকে 2.73 মধ্যে হয়ে থাকে। এক একটা কোয়ালিটির ভিনেগারের এক একটা পিএইচ মান হয়, বাট এই পিএইচ মানটা ভালো ভিনেগার হলে এক ধরনের মান হবে, খারাপ একটু বাজে ভিনেগার হলে আরেক ধরনের মান হবে। এক এক কোম্পানির ভিনেগারের পিএইচ মানটা এক এক রকমের থাকে। তো আমি যদি গড় মান হিসাব করি যে গড় পিএইচ মান কত হবে, গড় পিএইচ মান, তাহলে তুমি বুঝতেছো গড় পিএইচ মান, ভিনেগারের গড় পিএইচ মান এই 2.2 আর 2.73 মাঝখানে একটা ভ্যালু হচ্ছে 2.5। তাহলে ভিনেগারের গড় পিএইচ মান কত বলো তো? ভিনেগারের গড় পিএইচ মান হচ্ছে আমাদের 2.5 হয়ে থাকে। তাহলে ভিনেগারের গড় পিএইচ মান কত? 2.5, যেটা কি তৈরি করে? একটা অম্লীয় পরিবেশ তৈরি করে। যেটা একটা অম্লীয় পরিবেশ তৈরি করে। আর আমরা সবাই জানি ব্যাকটেরিয়া কি করতে পারে না। ব্যাকটেরিয়া যে অণুজীব যেগুলো আছে, ব্যাকটেরিয়া সহ অণুজীব যেগুলো আছে, তারা কিন্তু অম্লীয় পরিবেশে বেঁচে থাকতে পারে না। কেন বেঁচে থাকতে পারে না সেটা আমরা একটু পরে দেখবো, কেন বেঁচে থাকতে পারে না অণুজীবগুলা। ঠিক আছে, আচ্ছা, আশা করি তুমি এতটুকু সবাই এখানে বুঝতে পারছি আমরা এখানে। আচ্ছা, ভিনেগার থেকে আরেকটা জিনিস আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে, যদি ভিনেগার আমরা যে ইথানোয়িক অ্যাসিড দিয়ে তৈরি করব, সেই ইথানোয়িক অ্যাসিডটা যদি একদম 100% বিশুদ্ধ হয়, তাহলে সেই ভিনেগারকে আমরা হোয়াইট ভিনেগার বা সাদা ভিনেগার বলা হয়। তাহলে বিশুদ্ধ ইথানোয়িক অ্যাসিডের যদি ভিনেগার আমরা তৈরি করি, মানে আমরা যে ভিনেগারটা আমরা যে ইথানোয়িক অ্যাসিডটা দিয়ে তৈরি করব, সেই ইথানোয়িক অ্যাসিড যদি একদম পুরোপুরি বিশুদ্ধ হয়, তাহলে সেটাকে আমরা বলবো সাদা ভিনেগার বা হোয়াইট ভিনেগার। তাহলে আমরা এটাও একটু মনে রাখতে পারি এমসিকিউর জন্য, যে বিশুদ্ধ ইথানোয়িক অ্যাসিডের অ্যাসিডের ভিনেগারকে কি বলা হয়? এটাকে বলা হয় সাদা ভিনেগার। বিশুদ্ধ ইথানোয়িক অ্যাসিডের ভিনেগার যেটা, সেটাকে আমরা কি বলি বলতো? সাদা ভিনেগার বলি। তাহলে এতটুকু একটু তুলে ফেলো, এতটুকু তোলা হইলে একটু আমাকে জানো। কি বলছো পাভেল কোয়েল ভাইয়া? বইয়ে ভিনেগার এই চ্যাপ্টারের একদম লাস্টের টপিক হচ্ছে ভিনেগার। ভাই তাহলে লাস্টের টপিক এখন কেন পড়াচ্ছেন? এর কারণ হচ্ছে ভিনেগার টপিকটা অনেক ইম্পর্টেন্ট। যেহেতু ইম্পর্টেন্ট টপিকটা আগে পড়াই দিচ্ছি, আর ভিনেগারকে যেহেতু আমরা প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করি, তাই আমরা প্রিজারভেটিভ পড়ার সময় আমি ভিনেগারটাকে তোমাকে পড়াই দিচ্ছি। কেমন? লাস্টে আবার প্রিজারভেটিভ পড়ানো থাকে, যেহেতু প্রিজারভেটিভের ফ্লোতে আসি, তাই ভিনেগারটা তোমাকে একসাথে পড়াই দিচ্ছি। ভিনেগার হচ্ছে এই চ্যাপ্টারের একদম লাস্টের টপিক, তুমি লাস্টের টপিক খুঁজলেই পাবা। ঠিক আছে, আশা করি তুমি এতটুকু এখানে বুঝতে পারছো। তাহলে এইবার ভিনেগার থেকে যদি এই ইনফরমেশনগুলো আমরা জেনে থাকি, আমাদের এখন পড়তে হবে ভিনেগার প্রস্তুতি। তো দুইভাবে আমরা ভিনেগার তৈরি করতে পারি। একটা হচ্ছে আখ বা খেজুরের রস থেকে আমরা ভিনেগার তৈরি করতে পারি। আরেকটা হচ্ছে মল্ট ভিনেগার প্রস্তুত করতে পারি, মল্ট বা বার্লির বীজ থেকে। তাহলে দুইটা ওয়েতে আমরা ভিনেগার তৈরি করতে পারি। আমাদের হাজারি স্যারের বইতে শুধুমাত্র এই প্রসেসটা সম্পর্কে দেওয়া আছে, বাট আমরা দুইটা প্রসেসই শিখবো। কেমন? দুইটা প্রসেসই আমরা শিখবো, কারণ আগের বইগুলোতে বা বিভিন্ন জায়গায় কিন্তু এই জিনিসটা তোমার কাজে লাগে। তো দুইটা পদ্ধতি আমরা শিখবো। তাহলে আমরা শিখবো আখ বা খেজুরের রস থেকে ভিনেগার তৈরি, আরেকটা শিখবো আমরা মল্ট বা বার্লির গুঁড়া থেকে ভিনেগার তৈরি। ঠিক আছে, তো চলো আমরা দুইটা শেখার চেষ্টা করি। আসো, প্রথমে আমরা শিখবো হচ্ছে আমাদের আখ বা খেজুরের রস থেকে ভিনেগার তৈরি। প্রথমে আমাদের যে জিনিসটা মাথায় আসবে যে ভাই, আখ বা খেজুরের রসে প্রধান উপাদান কোনটা? আখ বা খেজুরের রসের প্রধান উপাদানের নাম হচ্ছে আমাদের সুক্রোজ। তাহলে কি হয়ে থাকে বলতো এখানে? আখ বা খেজুরের রসের, দেখো ভালো করে দেখো, আখ, মনে রাখবো আমরা আখ
বা খেজুরের রসের, এগুলো একদম ইজি টপিক। খেজুরের রসের প্রধান উপাদান। এই বছর কারা কারা আখ বা খেজুরের রস খাইছো? খেজুরের রস কারা কারা খাইছো এই বছর খেজুরের রস কারা কারা খাইছো? প্রধান উপাদান কি? প্রধান উপাদান হচ্ছে আমাদের সুক্রোজ। খাইছো? ওকে, পুরোনো বই পড়লে সমস্যা হবে না, বাট কিছু ইনফরমেশন কিন্তু আপডেট করা। দেখবা পুরোনো বইয়ের অনেক জায়গায় ভিনেগারের পিএইচ মানটা 4.74 লেখা, বাট আধুনিক বইগুলোতে বা নতুন বইগুলোতে, নতুন এডিশনের বইয়ে কিন্তু ভিনেগারের পিএইচ মান 2.5 লেখা। বুঝছো? সো নতুন বইটা ফলো করার চেষ্টা করবা, বাট প্যারা নাই। আমি যখন তোমাদেরকে পড়াই, আমি নতুন বইটা ফলো করেই পড়াই। সো ইনফরমেশনগুলো নতুন বই থেকেই থাকে, কেমন? আর দুই একটা যদি ইনফরমেশন তোমরা মিসিংও হয়, তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবা যে ভাই এই ইনফরমেশন আমি দেন নাই বা একটু ভুল দিচ্ছেন। আমরা ভুল করবোই, তাই না? ওকে, যাই হোক, চলো। আখ বা খেজুরের রসের প্রধান উপাদান কি? প্রধান উপাদান হচ্ছে সুক্রোজ। বাট আমি চেষ্টা করি যে যতটা সম্ভব অ্যাভয়েড করার, বা মানে তোমাদেরকে সব দুইবার ডাবল চেক করে পড়ানোর। ওকে, সুক্রোজের সংকেত কীরকম হয়ে থাকে? C12H22O11। আচ্ছা, আমাকে একটু করে বলো তো, কোষ রসায়ন, বায়োলজিতে কোষ রসায়ন এই চ্যাপ্টারটা কারা কারা পড়ছো? ও খাইছো, রাফসুন খাইছো, তারপর আরমান খাইছো। ওকে, ভালো কথা, ভেরি গুড। বলো, তোমরা বায়োলজিতে কোষ রসায়ন এই চ্যাপ্টারটা কারা কারা পড়ছো? কোষ রসায়ন যদি পড়ে থাকো, তাহলে তোমরা এখানে দেখবা যে সুক্রোজকে একটা ডাইস্যাকারাইড বলা হয়। ডাইস্যাকারাইড বলার কারণ কি? কারণ এইটা দুইটা আবার মনোস্যাকারাইড দিয়ে গঠিত। মনোস্যাকারাইড কি জিনিস? গ্লুকোজ, ফ্রুক্টোজ, এগুলোকে আমরা বলি মনোস্যাকারাইড, তাই না? তাহলে এখানে আমরা যে জিনিসটা মনে রাখবো, এই সুক্রোজকে আমরা ডাইস্যাকারাইড বলি। আচ্ছা, যদি নাও পড়ে থাকো সমস্যা নাই, আমি তোমাকে সব বুঝাই দিব যতটুকু এই চ্যাপ্টারে দরকার। আমি তোমাকে আরেকবার বুঝাই বলি। প্রথম কথা, এটাকে ডাইস্যাকারাইড কেন বলা হয়? তাহলে এটা দুইটা মনোস্যাকারাইড দিয়ে গঠিত। কি দিয়ে গঠিত? দুইটা মনোস্যাকারাইড দিয়ে গঠিত। সুক্রোজ কি দিয়ে গঠিত? দুইটা মনোস্যাকারাইড দিয়ে গঠিত। একটার নাম হচ্ছে গ্লুকোজ, একটার নাম হচ্ছে আমাদের ফ্রুক্টোজ। তাই এটাকে ডাইস্যাকারাইড বলা হয়ে থাকে। তাহলে আমরা প্রথম যে ইনফরমেশনটা জানলাম, সেটা কি ইনফরমেশন জানলাম? যে আমাদের আখ বা খেজুরের রস, সেটার প্রধান উপাদান কি? প্রধান উপাদান হচ্ছে আমাদের সুক্রোজ। সুক্রোজের সংকেত আমরা লিখলাম, আর সুক্রোজ হচ্ছে ডাইস্যাকারাইড। আমরা প্রথমে যে কাজটা করব, এখন যদি আমরা বিক্রিয়া দেখতে চাই, প্রথমে ধরো আমি আখ বা খেজুরের রসকে নিলাম, তাহলে সেখানে সুক্রোজকে পাবো। আমি যদি এখানে আখ বা খেজুরের রসকে নিই, তাহলে সেখানে কাকে পাবো আমরা? সেখানে আমরা পাবো সুক্রোজকে। আমরা যদি আখ অথবা খেজুরের রসকে নিই, তাহলে সেই জায়গায় সুক্রোজ পাওয়া যাবে। তার সাথে আমরা পানি যুক্ত করলাম। তার সাথে আমরা কি যুক্ত করলাম? পানি যুক্ত করলাম। তার সাথে কি যুক্ত করলাম? পানি যুক্ত করলাম। পানি যুক্ত করে যদি এটাকে আমরা 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, কয় ডিগ্রি সেলসিয়াস? 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইনভার্টেস, কোন এনজাইম? ইনভার্টেস, এই এনজাইমের মধ্যে চালনা করি। কি করি? সুক্রোজটাকে পানির সাথে যুক্ত করে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইনভার্টেস এই এনজাইমের সাহায্যে চালনা করি। তাহলে দেখা যায় এই সুক্রোজটা যেই দুটা মনোস্যাকারাইড দিয়ে গঠিত, সেই দুটা মনোস্যাকারাইডে কনভার্ট হয়ে যায়। অর্থাৎ এই সুক্রোজটা ভেঙে গ্লুকোজ C6H12O6, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি হয়। ফ্রুক্টোজ তৈরি হবে। আগে আমাকে বলো, এতটুকু তুমি বুঝতে পারছো কিনা? ভাই, আরো মাত্র 1 ঘন্টা 8 মিনিট ক্লাস হয়েছে, আরো তো 20-22 মিনিট ক্লাস আছে, এরপরে শেষ হবে ক্লাস। দেখো, তাহলে যেটা তোমাকে বললাম আমি এখানে, তাহলে কি করছে এখানে ভালো করে বুঝে আসো। কি করছে এখানে? দেখো কি করছে এখানে করলাম হচ্ছে আমরা ফার্স্টে কাকে নিলাম? ফার্স্টে কাকে নিলাম? এখানে ফার্স্টে নিচ্ছি হচ্ছে আমরা সুক্রোজকে যদি আমরা কি করি, এই যে পানির উপস্থিতিতে আমরা এটাকে যদি 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইনভার্টেস এনজাইমের সাথে চালনা করি, তাহলে এটাকে আমি গ্লুকোজ এবং ফ্রুক্টোজ আমরা পাচ্ছি। তো কোশ্চেন আসতে পারে, ইনভার্টেস এই নামটা কোত্থেকে আসলো, বা এটা কেন এনজাইম? এখন দেখো একটা জিনিস তোমার দেখাই। দেখো, আমাকে বলো তো, এখানে তুমি কয় মোল নিছো? এখানে গ্লুকোজ আছে 1 মোল, এখানে ফ্রুক্টোজ আছে 1 মোল। 1 মোল গ্লুকোজ আর 1 মোল ফ্রুক্টোজ আছে। মনে রাখবা, যদি গ্লুকোজ আর ফ্রুক্টোজ সমমোল পরিমাণ হয়, সমমোলার গ্লুকোজ আর ফ্রুক্টোজের মিশ্রণকে বলে ইনভার্ট চিনি। তাহলে কি বলে? সমমোলার গ্লুকোজ আর ফ্রুক্টোজ এদের মিশ্রণকে বলে ইনভার্ট চিনি। কি বলা হয় এটাকে? বলো তো, ইনভার্ট চিনি বলা হয়। তাহলে যেহেতু এখানে ইনভার্ট চিনি আমরা তৈরি হচ্ছে, তাহলে আমি ইনভার্টেস এনজাইম এখানে দিব। তাহলে ভালো করে দেখো, তাহলে এটা আমি ডেফিনেশনটা এখানে লিখে দিয়ে আসো।
ডেফিনেশনে চলো একটু লিখে দেখে আসো। তো ডেফিনেশন আমরা এখানে বলতে পারি সমমোলার গ্লুকোজ ও ফ্রুক্টোজের মিশ্রণকে ইনভার্ট চিনি বলে। ইনভার্ট চিনি বলে। ঠিক আছে, এতটুকু কি বোঝা গেছে ভাই? হ্যাঁ, দুইটা সংকেত সেম, বাট দুইটার ওই যে স্ট্রাকচারগত কিছু ডিফারেন্স আছে, যেগুলো তোমাদেরকে কোষ রসায়নে পড়ানো হবে। ঠিক আছে, স্ট্রাকচারগত কিছু ডিফারেন্স আছে, বাট দুইটার সংকেত কিন্তু সেম। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কাজ কি ছিল? প্রথম স্টেপে কাজ ছিল হচ্ছে আমাদের এখানে ইনভার্ট চিনি তৈরি করা। সেকেন্ড স্টেপের কাজ কি হতে পারে? দেখো সেকেন্ড স্টেপের কাজ কি হতে পারে? সেকেন্ড স্টেপ আমরা যেটা করব, আচ্ছা আমি এই দুটাকে আলাদা করে না লিখে আমি কিন্তু চাইলে এভাবেও লিখতে পারি যে 2 মোল C6H12O6 এভাবে করে লিখতে পারি, তাই না? মানে আলাদা করে না লিখে আমি জিনিসটাকে এইভাবে লিখতে পারি যে 2 মোল C6, কারণ এটাও তো C6H12O6, ওইটাও C6H12O6, তো দুইটাকে আলাদা করে না লিখে আমি 2 মোল এইভাবে লিখলাম। আর এটাকে আমি কি করলাম? এটাকে হচ্ছে আমি জাইমেস এনজাইমের সাহায্যে 20 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চালনা করব। আমি কি করবো? এটাকে 20 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এটাকে আমি 20 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জাইমেস এনজাইমের মধ্যে চালনা করব। তাইলে কি হবে দেখো, তাইলে মনে রাখবা, যদি কখনো এই যে আমাদের যে মনোস্যাকারাইড দেখতেছো, এগুলোকে যদি আমি জাইমেস এনজাইমের মধ্যে চালনা করি, দেখো গ্লুকোজ আর ফ্রুক্টোজ কিন্তু মনোস্যাকারাইড, এগুলো হচ্ছে মনোস্যাকারাইড, বুঝতে পারতেছো? মানে আমি তোমারে বলি, এই যে এগুলা, এই গ্লুকোজ আবার এই যে ফ্রুক্টোজ, এগুলো কিন্তু মনোস্যাকারাইড। এগুলো কি? এগুলো হচ্ছে মনোস্যাকারাইড। এগুলো তোমাদেরকে সব কোষ রসায়নে পড়ানো হবে। এগুলো হচ্ছে মনোস্যাকারাইড, আমরা অর্গানিক কেমিস্ট্রিতে সামান্য পড়াই দিব। এগুলো হচ্ছে মনোস্যাকারাইড, ঠিক আছে? আচ্ছা, আর দুটো মনোস্যাকারাইড নিয়ে গঠিত হচ্ছে সুক্রোজ, এটাকে ডাইস্যাকারাইড বলা হয়। দেখো এটাকে যদি তুমি কি করো, যে 2 মোল মনোস্যাকারাইডকে তুমি যদি জাইমাস এনজাইম আর 20 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চালনা করো, তাহলে এখানে ইথানল তৈরি হবে। কি তৈরি হবে এখানে? এখানে তৈরি হয় 4 মোল ইথানল। তাহলে এখানে তৈরি হবে 4 মোল ইথানল, CH3, তারপর হচ্ছে তোমার CH2, তারপর হচ্ছে OH তৈরি হবে। আর এর সাথে সাথে এখানে তোমার 4 মোল কার্বন ডাইঅক্সাইড পাবা। তাহলে এই যে দেখো, তোমাকে বলছিলাম না আমি, আমাদের এই যে ভিনেগার তৈরির মূল বাণিজ্যিক কাঁচামাল হচ্ছে ইথানল। তাহলে আমি যেখান থেকে তৈরি করব, ধরো আমি আখ বা খেজুরের রস থেকে ভিনেগার বানাবো, তাহলে আমাকে আগে ইথানল বানাইতে হবে, পরে ইথানলটাকে জারণ করে ইথানোয়িক অ্যাসিড বানাবো বা ভিনেগার বানাবো। বুঝাইতে পারছি জিনিসটা? আশা করি বুঝাইতে পারছি। তাহলে এখানে দেখো, এই যে আমরা কি করলাম, এখানে আমরা প্রথমে আগে সুক্রোজ থেকে আমরা ইনভার্টাস এনজাইম দিয়ে আগে ওই যে ইনভার্ট চিনি তৈরি করলাম, তারপর সেইটাকে আমরা জাইমেস এনজাইমের মধ্যে চালনা করে আমরা ইথানল পাইলাম। তাহলে জাইমেসের কাজ হচ্ছে আমার এটা। এবার যে ইথানল তৈরি হলো তোমার কাছে যেখানে ইথানলটা আছে, ভালো করে বুঝিয়ে আসো। আচ্ছা একটু পজ করি, দাঁড়া একটা সেকেন্ড। এক্সট্রিমলি সরি, একটু সরি ভাই, দাঁড়াও, এক্সট্রিমলি সরি, কেমন? আচ্ছা,
সরি সরি ভাই, একটু আমাকে তোমাকে জানাও, সরি একটু কল আসতেছিল তো। হ্যাঁ, একটু আমাকে জানাও যে এতটুকু পর্যন্ত তুমি সব বুঝতে পারছো কিনা। সাউন্ড নাই, দাঁড়াও। ও ভাই, সাউন্ড ছিল না এতক্ষণ। ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ডিগ্রি সেলসিয়াস আচ্ছা, তাপমাত্রায় কতটুকু সাউন্ড ছিল একটু দেখি তো আমি। তৈরি করলাম। ইনভার্ট ইনভার্ট আচ্ছা, 5 মিনিট ধরে সাউন্ড ছিল। আচ্ছা, আমি আরেকবার তাহলে এটা পুরোটাই দেখাচ্ছি কেমন। একটু আমি এক্সট্রিমলি স্যার আমি খেয়াল করি না কমেন্টটা। এই যে একটু দূরে বলছিলাম, দাঁড়াও একটু দাঁড়াও, আমি এখনই আবার পুরোটাই এক্সপ্লেন করতেছি তোমাকে, কেমন, প্যারা নিও না। থেকে সব দুইবার ডাবল চেক করে একটু আমি এক্সট্রিমলি স্যার আমি খেয়াল করি না। আচ্ছা, দ্বিতীয় লাইন থেকে সাউন্ড নাই। আচ্ছা, দ্বিতীয় লাইন থেকে আমি বুঝাচ্ছি আবার, কেমন। দ্বিতীয় লাইন থেকে আমি আবার বুঝাচ্ছি। ওকে, ঠিক আছে ঠিক আছে। ওকে, চলো আমি একটা কাজ করি। দ্বিতীয় লাইন থেকে তোমাকে আরেকবার বুঝে আসো, দ্বিতীয় লাইন থেকে তোমাকে একবার বুঝি। দেখো, প্রথমে কি নিছি আমরা এখানে, এই যে আমরা এখানে সুক্রোজকে নিয়েছিলাম, এটা আমরা কোত্থেকে পাইছি? এটা আমরা পাইছি হচ্ছে আখ বা যে খেজুরের রস আছে, এই যে দেখো, আখ বা খেজুরের রস, এটার প্রধান উপাদান হচ্ছে আমাদের সুক্রোজ, যেটা একটা ডাইস্যাকারাইড, যেটা একটা ডাইস্যাকারাইড। তো এই আমরা সুক্রোজটাকে কি করলাম, পানির সাথে বিক্রিয়া করালাম, ইনভার্টেস এনজাইমের সাহায্যে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা এখানে গ্লুকোজ আর ফ্রুক্টোজ পাইছি, যেটাকে আমরা আমরা এখানে অলরেডি বলছি যে সমমোলার গ্লুকোজ আর ফ্রুক্টোজের মিশ্রণকে আমরা ইনভার্ট চিনি বলি। আর গ্লুকোজ আর ফ্রুক্টোজ হচ্ছে তোমার মনোস্যাকারাইড, যেহেতু এই যে আমাদের সুক্রোজটা দুইটা মনোস্যাকারাইড দিয়ে গঠিত, তাই এটাকে ডাইস্যাকারাইড বলা হয়। এইবার যেই গ্লুকোজ আর ফ্রুক্টোজটা তৈরি হইলো, আমি চাইলে এটাকে 2 মোল লিখতে পারি না? মানে দেখো তো, এগুলো তো এটার সংকেত যা, এটার সংকেত তা। তো আমি কিন্তু চাইলে কি করতে পারি, এখানে 2 মোল লিখতে পারি, তাই না ভাই? দেখো 2 মোল লিখলাম, এটাকে আর আলাদা করে না লিখে 2 মোল লিখলাম। 2 মোল লিখে আমি যদি এটাকে জাইমেস এনজাইমের মধ্যে চালনা করি 20 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, দেখা যায় এখানে ইথানল তৈরি হয়। দেখা যায় এখানে কি তৈরি হয়, এখানে ইথানল তৈরি হয়। এখন তুমি প্রশ্ন করবো যে ভাই, আপনি মানে ইথানল তৈরি করার কি দরকার? আমি তোমাকে অলরেডি বলছিলাম যে ভিনেগারের কিন্তু বাণিজ্যিক কাঁচামাল কি, বাণিজ্যিক কাঁচামাল হচ্ছে ইথানল। তাহলে তুমি যদি ইথানল বানাইতে পারো, তারপর সেটাকে তুমি জারণ করার পরে তুমি কিন্তু এখানে ইথানোয়িক অ্যাসিড পাবা। ওকে, তাই আমরা প্রথমে কি করি, এই যে আমাদের যে মনোস্যাকারাইড তৈরি হয়েছে, এটাকে আমরা জাইমাস এনজাইমের মধ্যে চালনা করে, এই তাপমাত্রায় চালনা করে ইথানল পাইলাম। আর যে ইথানলটা পাওয়া যায়, এটা আসলে 10% ইথানল পাওয়া যায়। কি পাওয়া যায়? 10% ইথানল পাওয়া যায়। আর এই পরবর্তীতে ইথানলটাকে আমরা জারণ করি। আর ইথানলকে জারণ করার সময় দুইটা ব্যাকটেরিয়া ইউজ করা যায়। একটা হচ্ছে নাম হচ্ছে অ্যাসিডোব্যাক্টর, আরেকটার নাম আছে মাইক্রোডার্মা অ্যাসিডি। তো যে কোনো একটা নিলেই হয়। সাধারণত আখ বা খেজুরের রসে আমরা অ্যাসিডোব্যাক্টরকে ইউজ করি। ইউজ করলে এখানে আসলে ভিনেগার তৈরি হয়ে যাবে, মানে ইথানোয়িক অ্যাসিড আর পানি তৈরি হবে। এটা আসলে জারণ হচ্ছে এখানে। বুঝতে পারছি এবার আমরা? একটু করে আমাকে বলো তো এবার কোনো জায়গায় না বুঝলে। এই জিনিসটা কি বোঝা গেছে? হ্যাঁ, এটা সিকিউতে আসে, এটা সিকিউতে আসে। এই জিনিসটা কি তুমি বুঝতে পারছো? একটু আমাকে জানাবা কমেন্টে। আমি আরেকবার বলি, দেখো স্টেপ বাই স্টেপ তোমাকে এটা এক্সপ্লেন করি। দেখো স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করি। ফার্স্টে কি হয়েছে, ফার্স্টে তুমি আখ বা খেজুরের রস নিছো, সেখানের প্রধান উপাদান ছিল সুক্রোজ। সো সুক্রোজটাকে তুমি আগে পানির মধ্যে দিছো, দেওয়ার পর এখানে তুমি কি পাইছো, দুটো মনোস্যাকারাইড পাইছো, গ্লুকোজ আর ফ্রুক্টোজ পাইছো। দুটোকে একত্রে বলে ইনভার্ট চিনি, সমমোলার মিশ্রণকে। পরে ওইটার 2 মোল, মানে এটা তো দুইটা মিলিত, দুটোর সঙ্গে সেম, তা আমি চাইলে 2 মোল আকারে লিখতে পারি। লিখে কি করলাম, জাইমেস এনজাইমের মধ্যে চালনা করছি। তাহলে জাইমেসের কাজ কি? জাইমেসের কাজ হচ্ছে মনোস্যাকারাইডকে ইথানলে কনভার্ট করা। ইনভার্টেস এনজাইমের কাজ কি? ডাইস্যাকারাইডকে ইনভার্ট চিনিতে কনভার্ট করা। আর জাইমেসের কাজ কি? মনোস্যাকারাইডটাকে ইথানলে কনভার্ট করা। ইথানলে কেন কনভার্ট করবা? কারণ ইথানল হচ্ছে তোমার মূল কাঁচামাল। তাহলে ইথানলে কনভার্ট করা হলে, যে ইথানলে কনভার্ট করা হয় সেটা হচ্ছে 10% ইথানল থাকে। ওকে, বাকিটুকু তাহলে তোমার পানি থাকবে 90%। 10% ইথানল থাকে। ওই 10% ইথানলকে যদি তুমি কি করো, জারণ করো। এখন জারণ করার সময় তুমি 2 ধরনের ব্যাকটেরিয়া ইউজ করতে পারো। একটা আছে অ্যাসিডোব্যাক্টর, একটা আছে মাইক্রোডার্মা অ্যাসিডি। যে কোনো একটা নিলেই হয়। সাধারণত আখ বা খেজুরের রসে এখানে অ্যাসিডোব্যাক্টর ইউজ করে। তাহলে জারণ করলে এখানে তোমার 6 থেকে 9% ইথানোয়িক অ্যাসিড তৈরি হবে, আর সাথে পানি তৈরি হবে, যেটাকে তুমি ভিনেগার বলে থাকো। ক্লিয়ার আশা করি? ভেরি গুড, ভেরি গুড। তাহলে এইটা ছিল হচ্ছে আমাদের মূল কাহিনী। আচ্ছা, এইবার একটু করে তুমি লক্ষ্য করে দেখো, যে এখানে আমরা যে দুইটা এনজাইম ব্যবহার করলাম, একটা হচ্ছে ইনভার্টেস, আরেকটা হচ্ছে জাইমেস। এই এনজাইমগুলো আসলে ইস্ট নামক অণুজীব থেকে নিঃসৃত হয়। তাহলে কি হয়, আমি তোমাকে যদি একটু করে বলি, আমরা এখানে বলতে পারি যে এখানে এই যে আমরা যে জাইমেস, তারপরে তোমার ধরে ইনভার্টেস, ইনভার্টেস
এনজাইম সমূহ ইস্ট হতে নিশ্চিত হয়, ইস্ট হতে নিশ্চিত হয়। তাহলে এই আমি যদি দুইটা যৌগ আছে, একটা আছে অ্যামোনিয়াম সালফেট NH4 2SO4, আর আরেকটা আছে অ্যামোনিয়াম ফসফেট অর্থাৎ NH4 3PO4। দেখো দুইটা উপাদান আছে, একটা আছে অ্যামোনিয়াম সালফেট, একটা আছে অ্যামোনিয়াম ফসফেট। এরা কি করে? এরা ইস্টের উৎপাদন বৃদ্ধি করে। তাহলে এরা কি করে বলতো? এরা যেটা করে, এরা এরা ইস্টের উৎপাদন বৃদ্ধি করে, এরা ইস্টের উৎপাদন বৃদ্ধি করে। তাহলে ভালো করে দেখি আসো, তাহলে বেসিক্যালি এদের কাজটা কি? এই যে এই দুইটা জিনিস, এই দুইটা যৌগ, এদের কাজটা কি? এদের কাজ হচ্ছে ইস্টের উৎপাদন বাড়ানো। আর ইস্ট থেকেই কিন্তু কি হচ্ছে, তুমি এই দুইটা এনজাইমকে পাচ্ছ। ভালো করে দেখো, ফ্লো চার্টগুলো একটু লক্ষ্য করে দেখো। এই যে এখানে যে দুইটা যৌগ আমরা লিখতেছি, একটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট NH4 2SO4, আর একটা হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট অর্থাৎ NH4 3PO4। এই যে দুইটা যৌগ, এই দুইটা যৌগ কি করতেছে? এই দুইটা যৌগ, এই যে দুইটা যৌগ আছে, এই দুইটা যৌগ কি করতেছে? এই দুইটা যৌগ ইস্টের উৎপাদন, এই দুইটা যৌগ ইস্টের উৎপাদন বাড়াচ্ছে, ইস্টের উৎপাদন বাড়াচ্ছে। আর ইস্টের উৎপাদন বাড়লে কি হবে? ইস্টের উৎপাদন বাড়লে এই যে আমাদের যে ইনভার্টেস, তারপর তোমাদের জাইমেস, এই এনজাইমগুলো বেশি পরিমাণে নিঃসৃত হবে, এই এনজাইমগুলো বেশি পরিমাণে নিঃসৃত হবে। আর এই এনজাইম যত বেশি পরিমাণে নিঃসৃত হবে, তত বেশি পরিমাণে তুমি কি করতে পারবা? ভিনেগার আসলে তৈরি করতে পারবা। তাহলে এগুলো ভিনেগার উৎপাদনে এরা কিন্তু সহায়তা করে। তাহলে ভিনেগার উৎপাদনে এই যে আমাদের এনজাইমগুলা, মানে এই এনজাইমগুলোতে ভিনেগার উৎপাদনে সহায়তা করতেছে। তাহলে এগুলো আসতেছে ইস্ট থেকে, এগুলো আবার আসতেছে ওই যৌগগুলো থেকে। তাহলে আলটিমেটলি এই যৌগগুলো কিন্তু ভিনেগার প্রস্তুতিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঠিক আছে? অর্গানিক কেমিস্ট্রি শেষ করতে কয়টা লেকচার লাগবে? যেহেতু ফুল সিলেবাস অর্গানিক, তাই অর্গানিক ফুল সিলেবাস শেষ করতে 30 থেকে 30টা ক্লাস লাগবে, এটা ধরে রাখতে পারো, 30 থেকে 32টা। আর আমাদের অর্গানিকের সময় ক্লাসগুলো ডিউরেশন হবে, মানে যদি দেখো, যদি ডিউরেশন আমি 1 ঘন্টা 10-15 মিনিট 20 মিনিট রাখি, তাহলে কিন্তু ক্লাস সংখ্যা বেড়ে যাবে। যেহেতু আমাদের অধিক প্র্যাকটিস করতে হবে, মোটামুটি আমাদের 1 ঘন্টা 30 মিনিট থেকে 1 ঘন্টা 45 মিনিট ক্লাস ডিউরেশন থাকবে। আর 30টা থেকে 32টা ক্লাসের মাধ্যমে অর্গানিক শেষ হবে। কেমন? আচ্ছা, দেখো, যেহেতু তোমাদের শুরুর দিকে চ্যাপ্টারগুলো, তোমরা মাত্র কলেজ জীবন শুরু করছো, তো এই জন্য আমরা না শুরুর দিকে চ্যাপ্টারে বেশি প্রেশার দিই না। আর বেশি কি দিই না বলো তো? বেশি তোমাদেরকে চাপ দিই না। আস্তে ধীরে সব ধীরে 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 সব কনসেপ্ট ক্লিয়ার করি প্রথম দিকে। কিন্তু যখন তুমি অর্গানিক পড়তেছো, মানে কি, বা তোমার কিন্তু মোটামুটি অনেক কিছু মানে টুকিটাকি আস্তে আস্তে তুমি অভ্যস্ত হয়ে গেছো, তখন আমরা যেটা করি, তখন 1.5 ঘন্টার জায়গায় 1 ঘন্টা 40 মিনিট বা 1 ঘন্টা 35 মিনিট এরকম ক্লাস আমরা বাড়াই দিই। ডিউরেশনটা হালকা 5-7 মিনিট বা 10 মিনিট বাড়াই দিই। কেমন? ব্যাপারটা হচ্ছে এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে এরকম, তুমি পরীক্ষার আগে কি তুমি এই যে এখন তো প্রথমে যে তুমি সাইকেলের লাইভ ক্লাসগুলো করতেছো, ধরো প্রতি চ্যাপ্টারে লাইভ ক্লাস হচ্ছে অ্যারাউন্ড 25, 26, 27টা, তো এগুলো কি তুমি পরীক্ষার আগের দিন এগুলো করে যেতে পারবা? আনসার হচ্ছে না। এই জন্য আমি যেটা করবো তোমাদেরকে, আমাদের যখন সবগুলো সাইকেল শেষ হয়ে যাবে, সাইকেল 1, 2, 3, 4, 5, প্রতি সাইকেলে ধরো এই সাইকেলে কি ছিল, মৌলের পর্যাবৃত্ত আর কর্মমুখী রসায়ন ছিল। তা আমি মৌলের পর্যাবৃত্তটা 5 থেকে 6টা লেকচারের মাধ্যমে পুরো চ্যাপ্টারটা আবার কভার করে দিব, যেন তুমি তোমার পরীক্ষা আগের রাতে তুমি ওই ভিডিওর বা ওই স্লাইডের যে পড়াগুলা সেগুলো তুমি দেখে যেতে পারো। বুঝতে পারছো? মানে তোমার এইচএসসি পরীক্ষার আগে, মানে ওই ভিডিওগুলো থাকবে শুধু এইচএসসি পরীক্ষা কেন্দ্রিক। ওকে, ব্যাপারটা হচ্ছে এরকম। আর প্রতিটা চ্যাপ্টারের উপরে তো তোমার মোটামুটি এনাফ আমরা প্র্যাকটিস করাচ্ছি, বাট লাইভ ক্লাসগুলোতে আমরা চেষ্টা করি একদম একাডেমিক থেকে এডমিশন পর্যন্ত সব কভার করে দেওয়ার। বাট বললামই তো, পরীক্ষার আগে রাতে তুমি এই ক্লাসগুলো করতে পারবা না। তাহলে এই ক্লাসগুলো এখন করবা কেন? এখন করবা যেন এখন তোমার বেসিক বিল্ড আপ করার সময়, এখন তোমার নলেজটা বাড়ানোর সময়। এখন তুমি সবই পড়ে যাও, সবই নোট করে যাও, পরে তুমি পরীক্ষার আগে তো নোটটা রিভাইজ দিতে পারবা। বাট ওই নোটের মধ্যে থেকেও কোনটা বেশি পরিমাণে রিভাইজ দিতে হবে সেটার জন্য কিন্তু আমি প্রতিটা সাইকেল শেষ হওয়ার পরে বা 5টা সাইকেল শেষ হওয়ার পরে আমরা কিন্তু তোমাকে তখন ওই যে তখন হচ্ছে এক্সট্রা ক্লাস দিয়ে জিনিসগুলো কভার করে দিব। ঠিক আছে? আচ্ছা, সামারি ক্লাস কবে হবে? সামারি ক্লাস এই শুক্রবার হবে না। সামারি ক্লাস হচ্ছে এই শুক্রবারের আগে তুমি একটা সামারি ক্লাস পেয়ে যাবা। ওকে, চলো তাহলে আমাদের মোটামুটি এই জিনিসগুলো এখানে আছে আলোচনা, আমরা এখানে শিখলাম। আমরা এখানে তাহলে কি বললাম? আমরা এখানে তাহলে বললাম এই যে দুইটা এনজাইম যেটা আমাদের কাজে লাগছে, এগুলো আসলে কোত্থেকে নিশ্চিত হয়েছে? ইস্ট থেকে নিশ্চিত হয়েছে। ঠিক আছে? তার মানে আমি যদি কোনো কারণে ইস্টের উৎপাদন বাড়াইতে পারি, তাহলে এনজাইমও বেশি পরিমাণে নিশ্চিত হবে, আমার উৎপাদন ভালো হবে। তো এইগুলোর উৎপাদন বাড়ায় কে? এই দুটো উপাদান। তাহলে এই দুটো উপাদান এটার উৎপাদন বাড়ায়, এটার উৎপাদন বাড়লে এগুলোর উৎপাদন বাড়ে।
ফলে আলটিমেটলি তোমার উৎপাদনটা ভালো, মানে ভিনেগার বেশি পরিমাণে তৈরি হবে। ঠিক আছে? আচ্ছা, তো আমি আশা করি তোমাদেরকে এই জিনিসটা এখানে বুঝতে পারছি। চলো আর 10 মিনিট সময় নিব, 10 মিনিট সময় নিয়ে আমি মল্ট ভিনেগারটা তোমাকে দেখাই দিই, কারণ হুবহু সেম টু সেম টাইপের প্রসেস, হুবহু সেম টু সেম টাইপের প্রসেস। তারপর আমরা আগামী ক্লাস থেকে শুরু করবো ভিনেগার দ্বারা কিভাবে খাদ্য সংরক্ষণ করে। আজকে আমরা শুধুমাত্র ভিনেগার প্রস্তুতিটা শেষ করি। ওকে, এবার আসো আমরা যেটা পড়বো, যার নাম হচ্ছে আমাদের, হ্যাঁ, যার নাম হচ্ছে আমাদের কি বলতো, মল্ট বা মল্ট ভিনেগার তৈরি। মল্ট ভিনেগার জিনিসটা কি তা বোঝার জন্য আগে মল্ট জিনিসটা কি সেটা বুঝতে হবে। দেখো, আমরা যদি কি করি, এই যে গম বা বার্লির বীজকে নিই, আমরা যদি কাকে নিই, আমরা যদি গম বা বার্লির বীজকে নিই, ধরো এখানে আমরা কাকে নিলাম, গম বা বার্লির বীজকে আমি নিলাম। ঠিক আছে? আমি কাকে নিলাম এখানে, আমরা এখানে নিলাম হচ্ছে আমাদের গম বা বার্লির বীজকে আমরা এখানে নিলাম। নেওয়ার পরে এই গম বা বার্লির বীজকে যদি আমি 20 থেকে 24 ঘন্টা ভিজায় রাখি, এই গম বা বার্লির বীজটাকে যদি আমি কি করি, এখানে 20 থেকে 24 ঘন্টা পানিতে ভিজায় রাখি, যদি আমি এখানে 20 থেকে 24 ঘন্টা 20 থেকে 24 ঘন্টা কি করলাম, এখানে আমি এই যে ভিজিয়ে রাখলাম, পানিতে ভিজিয়ে রাখলাম। কত তাপমাত্রায় ভিজিয়ে রাখছি এখানে আমরা, 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভিজিয়ে রাখছি। তাহলে কি করলাম, এখানে গম বা বার্লির বীজকে আমি 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 থেকে 24 ঘন্টা ধরে ভিজায় রাখছি। ভিজায় রাখলে ঢাকা হইলে এই বীজটা থেকে তখন কি তৈরি হবে বলতো, অঙ্কুরিত বীজ তৈরি হবে। এটা থেকে কি তৈরি হয়, এটা থেকে অঙ্কুরিত বীজ তৈরি হবে, এটা থেকে অঙ্কুরিত বীজ তৈরি হবে, অঙ্কুরিত বীজ তৈরি হবে, অঙ্কুরিত বীজ তৈরি হবে। আচ্ছা, অঙ্কুরিত বীজ তৈরি হওয়ার পরে সেই বীজটাকে আমরা ফার্স্ট কাজ কি থাকবে, সেই আমাদের ফার্স্ট কাজ থাকবে সেই বীজটাকে শুকানো। সেই বীজটাকে কি করব, শুষ্ককরণ করব, কারণ এটা ভিজা ভিজা অবস্থায় আছে। শুষ্ককরণ করব, শুষ্ককরণ করার পরে সেটাকে আমরা কি করে ফেলবো, গুঁড়া করব, গুঁড়া। তাহলে গুঁড়া করলে তুমি এখানে কি পাবা, এটা পাউডারের মতো জিনিস পাবা না। তাহলে ফার্স্টে কি পেয়েছো, তোমার কাছে গম বা বার্লির বীজ ছিল, তুমি সেটাকে 20 থেকে 24 ঘন্টা ভিজায় রাখছো 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, সেখান থেকে অঙ্কুরিত বীজ পাইছো। সেই অঙ্কুরিত বীজটাকে তুমি কি করছো, শুষ্ককরণ করছো। সেই অঙ্কুরিত বীজটাকে তুমি কি করছো, শুষ্ককরণ করছো। শুষ্ককরণ করার পরে তুমি সেটাকে গুঁড়া করে ফেলছো, মানে আগে শুকাইছো, আগে শুকাইছো পরে গুঁড়া করছো, তাহলে পাউডারের মতো পাবা। আর এই পাউডারের মধ্যে যে জিনিসটা পাবা সেটাকে আমরা বলে থাকি মল্ট বলে থাকি। পাউডারের মধ্যে যে জিনিসটা পাওয়া যায় সেটাকে আমরা মল্ট বলে থাকি। তাহলে এই যে মল্টের ডেফিনেশনটা আমি তোমাকে ফ্লো চার্ট আকারে দেখাইছি। দেখো মল্টের ডেফিনেশনটা কি বলছে, মল্টের ডেফিনেশন বলতেছে এই যে গম বা বার্লির বীজকে 20 থেকে 24 ঘন্টা ভিজিয়ে নিম্ন তাপমাত্রায় রেখে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেখে রাখলে কি হয়, ওই বীজটা অঙ্কুরিত হয়। বীজ আগে অঙ্কুরিত হয়েছে, পরে ওই অঙ্কুরিত বীজটাকে তুমি কি করছো, শুকাইছো। প্রথমে তুমি আগে শুকাইছো, শুকানোর পরে কি করছো, শুকানোর পরে তুমি গুঁড়া করছো। শুকনা বীজকে তুমি চূর্ণ করছো, মানে গুঁড়া করছো, গুঁড়া করে পাউডারে পরিণত করছো। আর এই পাউডারকে তুমি মল্ট বলছো। এই পাউডারকে কি বলা হয় বলতো, মল্ট বলা হয়। আর এই মল্ট থেকে যেই ভিনেগারটা তৈরি করা হয় তাকে বলা হয় মল্ট ভিনেগার। এই মল্ট থেকে প্রাপ্ত ভিনেগারকে বলা হয় মল্ট ভিনেগার। বেসিক্যালি মল্টে কি থাকে, মল্টের প্রধান উপাদান হচ্ছে মল্টোস সুগার। মল্টের প্রধান উপাদান কি, মল্টের প্রধান উপাদান হচ্ছে মল্টোস সুগার। মল্টোস সুগার, মল্টের প্রধান উপাদান কি, মল্টের প্রধান উপাদান হচ্ছে মল্টোস সুগার। ঠিক আছে? আর এই মল্ট থেকে যেই ভিনেগারটা তৈরি করা হবে তাকে বলা হয় মল্ট ভিনেগার, তাকে বলা হয় মল্ট ভিনেগার বলা হয়। আর এই মল্টোস সুগার যেটা আছে, মল্টোস সুগার যেটা আছে এখানে দুটো, এটাও কিন্তু একটা ডাইস্যাকারাইড, এটাও কিন্তু একটা ডাইস্যাকারাইড। এখানে দেখো ডাইস্যাকারাইড মানে এখানে দুটো মনোস্যাকারাইড থাকবে। সুক্রোজে যেরকম গ্লুকোজ আর ফ্রুক্টোজ ছিল, এই মল্টোস সুগার থেকে গ্লুকোজ আর গ্লুকোজ। তাহলে মল্টোস সুগার কি কি নিয়ে গঠিত, মল্টোস সুগার হচ্ছে গ্লুকোজ আর গ্লুকোজ নিয়ে গঠিত, গ্লুকোজ আর গ্লুকোজ নিয়ে গঠিত। বোঝা গেছে নাকি বুঝো নাই বলো তো, বোঝা গেছে নাকি বুঝো নাই এতটুকু? দেখো এতটুকু একটু বুঝতে পারছো কিনা দেখো, আর 5 মিনিট লাগবে, আর 5 মিনিট লাগবে। হ্যাঁ, রিভিউ ক্লাস করাবো ভাই, প্রতিটা শেষ করার পর রিভিউ ক্লাস করাবো। হ্যাঁ, ওকে। দেখো আমাদের অলরেডি চার চ্যাপ্টার শেষের দিকে, ফার্স্ট পেপারে কিন্তু 4টা চ্যাপ্টার শেষের দিকে। ওকে, আমরা কিন্তু যথেষ্ট আগে আসি, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। তোমাদের টেস্ট এক্সামের মোটামুটি 2 থেকে 3 মাস আগেই তোমাদের ফুল সিলেবাস শেষ হয়ে যাবে কেমিস্ট্রিতে, যদি তুমি আমার সাথে 5টা সাইকেলই কন্টিনিউ করো। কেমন বললাম তো, তুমি যদি আমার সাথে সাইকেলগুলো কন্টিনিউ করো তাহলে কেমিস্ট্রির দায়িত্বটা পুরোপুরি আমার। কেমন, বাট তোমার নিজের পড়তে হবে, আমি তোমাকে পড়াই দিব, বাট তোমার নিজের পড়তে হবে। তুমি যদি যা পড়াবো তা যদি পড়ো, তোমার কেমিস্ট্রিতে মোটামুটি সব থেকে ভালো মার্কস তোমার তুলে আনা পসিবল। কেমন? আচ্ছা চলো, এবার আমরা এখন দেখবো যে কিভাবে আসলে এটা আমরা তৈরি করি। তাহলে আমি বললাম যে আমাদের মল্টের প্রধান উপাদান হচ্ছে মল্টোস সুগার, যার সংকেত কি হবে বলতো, যার সংকেত হবে এই C12H22O11, সুক্রোজের মতোই। কেমন? আচ্ছা, এটাকে যদি ভাঙো তাহলে গ্লুকোজ আর গ্লুকোজ পাওয়া যায়। সুক্রোজকে ভাঙলে তুমি গ্লুকোজ আর ফ্রুক্টোজ পাইছিলা। এগুলো তুমি কোষ রসায়নে পড়বা, বায়োলজির। কেমন? আচ্ছা, আমি তোমাকে তাহলে বিক্রিয়াটা একটু দেখাই দিই। চলো বিক্রিয়াটা তোমাকে একটু করে দেখাই দিই। তাহলে ফার্স্টে আমরা কাকে নিলাম, এই যে যদি মল্টকে নিই তো মল্টের প্রধান উপাদান কি,
মল্টের প্রধান উপাদান হচ্ছে আমাদের মল্টোস সুগার, তাহলে C12H22O11। আমাদের প্রথম কাজ কি থাকবে? পানি দেওয়া, আগের মতো কাজ, একদম হুবহু আগের মতো। তাই এই বিক্রিয়াটা তোমাকে একটু দেখাই দিচ্ছি। আচ্ছা, দিলে কি হবে দেখো, দিলে কি হবে। এইবার যেহেতু এখানে মল্টোস সুগার ছিল, তাই এখানে আমরা মল্টেস নামক এনজাইম ব্যবহার করব। কোন এনজাইম ব্যবহার করব? এবার আমরা ইনভার্টেস ব্যবহার করব না, আমরা মল্টেস ব্যবহার করব। কেন ইনভার্টেস ব্যবহার করব না এখন বুঝতে পারবা। তাহলে এটা ভেঙে কি হবে? C6H12O6, আর এখানে তৈরি করবে C6H12O6। কেন আমরা এখানে ইনভার্টেস ব্যবহার করলাম না? এর কারণ হচ্ছে দেখো, এটা যদি গ্লুকোজ হয়, এটাও কিন্তু গ্লুকোজ, এটাও কিন্তু গ্লুকোজ। তুমি আমাকে বলো তো, এই দুইটা জিনিসকে কি আমি ইনভার্ট চিনি বলতে পারবো? আমি কি এই জিনিসটাকে ইনভার্ট চিনি বলতে পারবো? বলো তো, আমি কি এইটাকে ইনভার্ট চিনি বলতে পারবো? না। ইনভার্ট চিনিতে বলা যায় সমমোলার গ্লুকোজ আর ফ্রুক্টোজের মিশ্রণকে। এটা তো গ্লুকোজ আর গ্লুকোজ, এটা কি ইনভার্ট চিনি বলা যাবে না। তাই এখানে ইনভার্টেস এনজাইম নেওয়া যাবে না, এখানে নিতে হবে মল্টেজ এনজাইম। আচ্ছা, এইবার তৈরি হওয়ার পরে এখানে দুইটা মনোস্যাকারাইড তৈরি হয়েছে। এই দুইটা মনোস্যাকারাইডকে চাইলে আমি একসাথে এভাবে লিখতে পারি, দুইটা মনোস্যাকারাইডকে চাইলে আমি এভাবে লিখতে পারি। লেখার পরে বলো তো কি করতে হয়? এখানে মনোস্যাকারাইডটাকে কি করতে হয়? ওই আমার ইথানলে পরিণত করার জন্য জাইমেস এনজাইমে চালনা করতে হয়। জাইমেস এনজাইমে চালনা করতে হয় কত তাপমাত্রায়? 20 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে কি তৈরি হয়? তোমার এখানে 4 মোল ইথানল তৈরি হবে, 10% ইথানল তৈরি হবে। কি তৈরি হবে? তোমার এখানে ইথানল তৈরি হবে, যেটা 10% আকারে থাকে। যেটা কত পার্সেন্ট আকারে থাকে? 10% ইথানল তৈরি হবে। আর এর সাথে সাথে তোমার এখানে 4 মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। এই যে তুমি ইথানলটা পাইলা, এই যে তুমি ইথানলটা পাইলা, এই যে তুমি ইথানলটা পাইলা, এই ইথানলটাকে তুমি যদি জারণ করো, এই ইথানলকে তুমি যদি এখানে জারণ করো, কি দিয়ে জারণ করবা? দুই ধরনের ব্যাকটেরিয়া দিয়ে জারণ করতে পারো। একটা হচ্ছে মাইকোডার্মা এসিটি, একটা হচ্ছে এসিডোব্যাক্টর। সাধারণত আমরা যখন খেজুরের রস থেকে যখন আমরা ভিনেগার তৈরি করি, তখন আমরা এসিডোব্যাক্টর ইউজ করি, আর এখানে আমরা ইউজ করি মাইকোডার্মা এসিটি। বাট তুমি যে কোনো একটা ইউজ করলেই হবে, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। এখানে আমরা কি ইউজ করব? মাইকোডার্মা এসিটি। বাট মাইকোডার্মা এসিডি ব্যাক্টেরিয়া যদি আমরা ইউজ করি, এখানে আমাদেরকে এখানে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে হবে। আমাদের এখানে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে হবে। দেওয়ার পর আমি এখানে কি পাবো? আমি এখানে পেয়ে যাবো আমাদের এখানে CH3COOH প্লাস পানি পেয়ে যাব। আচ্ছা, এতটুকু পর্যন্ত বিক্রিয়া লিখলেই হবে। বাট অনেক সময় কি হয়, এই যে যেই ইথানলিক অ্যাসিডটা তৈরি করা হয়, অনেক সময় সেটা অবিশুদ্ধ থেকে যায়। দেখো, এতটুকু পর্যন্ত বিক্রিয়া লিখে দিলেই হবে। এতটুকু পর্যন্ত লেখার পরে, তুমি এতটুকু পর্যন্ত লেখার পরে যদি এখানে 6 থেকে 10% লিখে দাও, তুমি ফুল মার্কস পেয়ে যাবা। বাট অনেক সময় বলতে পারে তোমাকে এমসিকিউতে যে এই যে ইথানলিক অ্যাসিডটা আছে সেটা অনেক সময় অবিশুদ্ধ থাকে। তো ইথানলিক অ্যাসিডকে বিশুদ্ধ করা হয় কিভাবে? ইথানলিক অ্যাসিডকে বিশুদ্ধ করার উপায় হচ্ছে, ইথানলিক অ্যাসিডকে বিশুদ্ধ করার উপায় হচ্ছে এটাকে আমরা 75 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করব 20 মিনিট ধরে। এটাকে আমরা কি করব? এটাকে আমরা 75 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করব। 75 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করব 20 মিনিট ধরে। তাহলে যেটা হবে, এইটা যে ইথানলিক অ্যাসিডটা তৈরি হবে সেটা বিশুদ্ধ হয়ে যাবে। মানে এখানে তো 6 থেকে 10% থাকবেই, আর এটা বিশুদ্ধ হবে। মানে আমি তোমার বলি, দেখো 4 নাম্বার স্টেপটা লেখার দরকার নাই। তুমি যদি চাও তাহলে 4 নাম্বার স্টেপটা না লিখেও তুমি পারবা, বুঝছো? তুমি যদি চাও 4 নাম্বার স্টেপটা না লিখেও পারবা। বাট যদি বলে যে আমার ইথানলিক অ্যাসিড অবিশুদ্ধ ছিল, এটাকে বিশুদ্ধ করবা কিভাবে? বিশুদ্ধ করার উপায় হচ্ছে 75 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 মিনিট চালনা করতে হয়। যেমন এখানেও সেম। যদি বলে এটা, যদি তোমার বলে যে এটা অবিশুদ্ধ ছিল, এটাকে কিভাবে বিশুদ্ধ বানাবা? ওই যে সেম 75 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 মিনিট ধরে চালনা করবা, এই জিনিসটা বিশুদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, ওকে। ব্যাখ্যা বলতে তুমি কি করবা? প্রতিটা লাইন আমি যা যা মুখে বলছি না, এই লাইনগুলো তুমি লিখতে পারো, বাট বিক্রিয়া লিখে দিলেই হবে। তুমি ব্যাখ্যা না লিখলেও চলবে, বাট ব্যাখ্যা হিসেবে তুমি যেমন এখানে কি লিখতে পারো, যদি ফার্স্টে লিখতে পারো যে আমাদের মল্টোস সুগারের সাথে মল্টেস এনজাইমের মাধ্যমে পানি চালনা করা হলে তোমার এখানে গ্লুকোজ এবং গ্লুকোজ তৈরি হয়। এই কথাকে বাংলায় লিখে দিলা, বিক্রিয়া করে দেখাই দিলা, শেষ। তাহলে কাহিনী কিন্তু তোমার এখানে শেষ। বুঝছো সবাই? এতটুকু কি বোঝা গেছে সবার? তো আশা করি তুমি এগুলো পারবা। তো এখান থেকে আমরা আজকে কোশ্চেন সলভ করাচ্ছি না। আমরা আগামী দিন কি শুরু করবো? আগামী দিন হচ্ছে আমরা কিভাবে ভিনেগারের মাধ্যমে খাদ্যদ্রব্য সংরক্ষণ করতে হয় সেই কৌশল শিখবো। এরপর আমরা এখানে অনেকগুলো কোশ্চেন সলভ করবো। ওকে, আজকে এতটুকুই থাক। হ্যাঁ, আজকে এতটুকুই থাক। তো সবাই ভালো থাকবা, দেখা হবে নেক্সট ক্লাসে। যাই তাহলে, আসসালামু আলাইকুম। আর অনেক বেশি সরি, ওই যে 2-3 মিনিট সাউন্ড অফ ছিল, এর জন্য অনেক বেশি সরি। কেমন? যাই তাহলে, ভালো থাকবা সবাই।